গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সো আরও একটা হোপ লাইভ সিরিজ আমাদের টার্গেট 40 সেই লক্ষ্যে আমরা আজকে একটা ফাটিয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাকাউন্টসের সেমিস্টার 3 জন্য সেটা করতে চলেছি। সো আর ইউ এক্সাইটেড? বিশাল গুড মর্নিং, হিমেশ গুড মর্নিং, অদিতি গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং, হিমেশ গুড মর্নিং। ওকে, সবাই একটু সমস্ত ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও যাতে তারাও কানেক্টেড হয়ে যায়। বিকজ আমাদের সেমিস্টার 3 অ্যাকাউন্টসের পুরো সিলেবাসের মধ্যে একটুখানি লোকের কিন্তু ডিফিকাল্ট মনে হয় এই চ্যাপ্টারটা, অ্যাকাউন্টিং ফর কোম্পানি, আর তার সাথে থাকে কিন্তু ডিবেঞ্চারের টপিক। এই চ্যাপ্টারটা ওয়ান অফ ইম্পর্টেন্ট। তো আজকে এই চ্যাপ্টারটা পুরো সারাদিনে আমরা কমপ্লিট করব। পুরো শিডিউল আমি তোমাদেরকে বলছি। তার আগে সবাই একটুখানি গুড মর্নিং, থামস আপ, আর উই লাভ কমার্স কমেন্টে সবাই জানাও। আমাদের প্রিয় কমার্স, এভরিওয়ান। সৌমিক গুড মর্নিং, এ ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু হোপ সিরিজ। আমরা আজকে একটা এক্সাইটিং চ্যাপ্টার এক্সাইটিং ভাবে করতে চলেছি, এবং আজকের এই ক্লাসটা দেখার পর অ্যাকাউন্টিং ফর কোম্পানি রিলেটেড, যেমন করে আমরা কোম্পানি বলি, শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি হয় বিভিন্ন কোম্পানির বেসিক যত ইনফরমেশন রয়েছে সারা জীবনে তুমি ভুলবে না, এটা আমার গ্যারান্টি। চলো, ইয়েস উই লাভ কমার্স, ইয়েস, চলো। সো সবার আগে একটুখানি আমি সেমিস্টার 3 ওভারঅল অ্যাকাউন্টের সিলেবাসটা বোঝাই। পুরো ওভারঅল সেমিস্টার 3 সিলেবাসটাকে যদি আমি 3টে পার্টে ভাগ করি, 3টে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির আমাদের সিলেবাস রয়েছে অ্যাকাউন্টসের মধ্যে। সবার প্রথম আমাদের থাকে হচ্ছে গিয়ে পার্টনারশিপ, রাইট? এবং পার্টনারশিপের দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ, আর তারই একটা ছোট্ট সাবসিডিয়ারি টপিক, সেটা হচ্ছে গুড উইল। তাহলে একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ সেপারেট, তার সাথে একটা ছোট্ট সাবসিডিয়ারি টপিক গুডউইল। তাহলে একটা চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার এবং একটা ক্যাটাগরি চলে গেল। সেকেন্ড ক্যাটাগরির অঙ্ক যদি বলি, সেকেন্ড ক্যাটাগরি চ্যাপ্টার যদি বলি আমাদের সেমিস্টার 3 সেটা হচ্ছে কোম্পানি, অর্থাৎ কোম্পানি অ্যাকাউন্টস। কোম্পানি অ্যাকাউন্টস এর মধ্যেও দুটো পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন অর ফান্ডামেন্টালস অর অ্যাকাউন্টিং ফর কোম্পানি। দিস ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার, যেটা আজকে এখন আমরা লাইভ ক্লাসের মধ্যে করতে চলেছি। আর একটা চ্যাপ্টার যেটা থাকে, অনেকের কনফিউশন হয়, একটু ডিফিকাল্ট মনে হয়, বাট ওটাও আজকে আমরা কমপ্লিট করব, সেটা হচ্ছে ডিবেঞ্চার, রাইট? তাহলে আমরা কিন্তু সিকোয়েন্সটাকে মাথার মধ্যে বসাচ্ছি যে আমরা কিভাবে প্রিপেয়ার হচ্ছি এবং আমাদের সিলেবাসে কি কি পড়ছি, এবং এটা চলে গেল আমাদের সেকেন্ড ক্যাটাগরির টপিক। আর থার্ড ক্যাটাগরিতে আমাদের কি থাকে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, রাইট? এবং তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট টপিক নিয়ে বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, যেমন অ্যাকাউন্টিং ফর রেশিও, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালিসিস, এখানে কোম্পানির ব্যালেন্স শিট কেমন দেখতে হয়, কি কি আইটেমস থাকে, পিএল কেমন হয়, ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়। আর লাস্টে দুটো ছোট্ট টপিক থাকে, কম্পারেটিভ স্টেটমেন্ট, কমন সাইজ স্টেটমেন্ট, অ্যান্ড দিস অল 3 ক্যাটাগরিজ চ্যাপ্টার আমাদের সিলেবাস। আমরা আজকে করতে চলেছি কোম্পানি, এবং আজকে এখন লাইভ ক্লাসের মধ্যে নেক্সট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কোম্পানি অ্যাকাউন্টস এর প্রথম যে চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর দ্য কোম্পানি, এটা পুরো 100% কমপ্লিট করব, এবং আই ক্যান গ্যারান্টেড ইউ এতটা এক্সাইটিং লাইভ ক্লাস হতে চলেছে আজকের পর, কোম্পানি রিলেটেড কোনো টপিক নিয়ে তোমার কোনোদিন কোনো ভুলবে না, সমস্ত ডাউট কোনোদিন তোমার থাকবে না, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং আমাদের বোর্ডের এক্সামিনেশনের জন্য বেস্ট তুমি রেজাল্ট করতে পারবে। তারপরে আজকে স্পেসিফিক্যালি স্যাটারডে নয়, আজকে আমাদের অ্যাকাউন্টস ডে। আজকে হোপ লাইভ সিরিজের মধ্যে 8:30 থেকে তোমাদের সাথে ক্লাস 12 এর অ্যাকাউন্টস এর ক্লাস করছি। দেন 11টা থেকে আমরা করবো হচ্ছে ক্লাস 11 এর অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার, পুরো অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে আজকেই 3টের সময় তোমাদের কিন্তু ডিবেঞ্চারের আওয়ার লাইভ থাকবে, রাইট? তো 3টের সময় 3 PM আমরা কিন্তু তোমাদের সাথে আবার দেখা হবে আজকেই 3টের সময়, এবং তখন ডিবেঞ্চারের যত ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, যত ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, সেই সমস্ত কিছু হাতে কলমে আমরা লাইভ ক্লিয়ার করব। এবং আজকে একদিনের মধ্যেই অ্যাকাউন্টসের সিলেবাসের সেকেন্ড যে ক্যাটাগরি অ্যাকাউন্টিং ফর দ্য কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং ফর দ্য ডিবেঞ্চার পুরো ক্লিয়ার করব, রাইট? তো আজকে তোমার অ্যাকাউন্টসের 30% বলতে পারো সিলেবাস পুরো 100% লাইভ ক্লিয়ার হবে। সো আর ইউ এক্সাইটেড এভরিওয়ান? সবাই একটু থামস আপ আর এক্সাইটেড লিখে দাও।
So we are very excited. Shomik লিখেছে we love commerce. হিমেশ we love commerce. Yes, excited. চলো চলো সো ধামাকাদার সিরিজ আমরা শুরু করি। চলো, অ্যাকাউন্টিং ফর কোম্পানি। সবার প্রথমে কোনো চ্যাপ্টার পড়ানোর আগে সবার আগে আমি তাকে নামটাকে অ্যানালিসিস করি, বিকজ একবার যদি আমরা নামটাকে বুঝতে পারি পুরো চ্যাপ্টারটা বুঝতে আমাদের মাথার মধ্যে কিন্তু ইজি হয়। কারণ যখন আমরা জানবো যে কোন জিনিসটা পড়তে চলেছি, কোন টপিক পড়তে চলেছি, তার মিনিং কি, তাহলে আমাদের কানেক্ট করতে কিন্তু সব থেকে ইজি হয়। চলো চলো, কোম্পানির হিসাব নিকাশ। এখানে ওয়ান কেন আছে? ওয়ান চ্যাপ্টারের নাম নয়, বেসিক্যালি আমরা যখন সেমিস্টার 4 এর মধ্যে যাব তখন এই চ্যাপ্টারেরই সেকেন্ড পার্ট পড়বো, তাই এখানে ওয়ান বলা হচ্ছে, আর সেমিস্টার 4 এর মধ্যে আমরা পার্ট 2টা পড়তে চলেছি। দ্যাটস অল। চলো, অ্যাকাউন্টিং ফর কোম্পানি। তাহলে সবার আগে বুঝতে হবে যে কোম্পানি নামক কোনো একটা আমাদের বিজনেস থাকবে এবং সেই বিজনেসের হিসাব নিকাশ কিভাবে রাখা যায়, কি কি জিনিসের হিসাব নিকাশ রাখতে হয়, সেই কোম্পানির কি কি টপিকস রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা শিখতে চলেছি। তাই এই চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং ফর কোম্পানি, অর্থাৎ কোম্পানির হিসাব নিকাশ রাখা এই চ্যাপ্টারে আমরা শিখবো। দ্যাটস ওয়াই দিস চ্যাপ্টার ইজ কল্ড অ্যাকাউন্টিং ফর কোম্পানি, কোম্পানির হিসাব নিকাশ। চলো, তাহলে এখান থেকেই সবার আগে মাথার মধ্যে এটাই প্রশ্ন আসছে যে কোম্পানি তাহলে কি, অর্থাৎ যার হিসাব রাখতে চলেছি সেটা কাকে বলে, কোম্পানি কাকে বলে। সবাই একটুখানি কমেন্ট করে জানাও এখনো পর্যন্ত তোমার মতে কোম্পানি কাকে বলে। অর্থাৎ আমরা জীবনে অনেক কোম্পানির নাম শুনেছি, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, তো এক কথায় কোম্পানি কাকে বলবো? ধরো আমি পড়াচ্ছি মনোজিৎ সরকার ক্লাসেস, আমি কি আমাকে কোম্পানি বলবো? তো কেন বলবো না, একটুখানি কমেন্ট করে জানাও শর্টে তোমরা কি জানো যে হোয়াট ইজ কোম্পানি এক কথায়। এভরিওয়ান, হোয়াট ইজ কোম্পানি? আমরা জানি শেয়ার মার্কেটে কোম্পানির শেয়ার বিক্রি হয়, আমরা জানি রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে চাইলে আমরা শেয়ার মার্কেট থেকে এক্ষুনি গিয়ে কিনতে পারি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কোম্পানি? চলো, এনিওয়ান, কেউ কি কোনো উত্তর দেবে? সবাই দেখি একটু কোম্পানি কাকে বলে। চলো আমরা দেখি কোম্পানি কাকে বলে, ডেফিনেশন অফ কোম্পানি। ইন শর্ট যদি বলি, সবার আগে শর্টে বলি, 2013 কোম্পানি আইন, Companies Act. This is most important act of India for the company. আচ্ছা, একজন বলছে কয়েকজন ব্যক্তি যখন যুক্তভাবে একে অপরের প্রতিনিধি হয়ে কাজ করে তাকে আমরা কোম্পানি বলবো। ওকে, তোমার কিছুটা ঠিক বলেছো, কিছুটা ভুল বলেছো। কেন? যদি দুই বা ততোধিক ব্যক্তি একসাথে মিলে আমরা কাজ করি এবং তাকে কোম্পানি বলতে হয়, তাহলে পার্টনারশিপ কাকে বলে? কারণ পার্টনারশিপের মধ্যেও তো দুই বা ততোধিক ব্যক্তি একসাথে মিলে ব্যবসা করে এবং তাকে আমরা পার্টনারশিপ বলি। তো কিছুটা তুমি ঠিক বলেছো। চলো এবার অ্যাকচুয়ালি দেখি, আমরা 2013 খ্রিস্টাব্দের কোম্পানি আইনের কথা বলেছি। অর্থাৎ আমাদের দেশে বেশ কিছু আইন প্রচলিত রয়েছে, এক একটা জিনিসের জন্য এক এক রকম আইন গভর্নমেন্ট কিন্তু বানিয়ে রেখেছে। তার মধ্যে কোম্পানির জন্য মোস্ট ফেমাস আইন, সব থেকে ইম্পর্টেন্ট আইন এবং বর্তমানে 2026 সালে যে আইনটা প্রযোজ্য সেটা হচ্ছে 2013 সালের কোম্পানি আইন। এবং যখন কোনো একটা ব্যক্তি বা মালিক তার বিজনেসটাকে এই কোম্পানি আইনের মধ্যে রেজিস্টার্ড করায়, তখন থেকে সেই বিজনেসটাকে আমরা ডাকবো ভারতবর্ষে কোম্পানি নামে। তাহলে চলো, ভারতবর্ষে কোম্পানি কাকে বলবো? যে কোনো বিজনেসকে কি কোম্পানি বলে দেবো? না। আমাদের বিদেশে অ্যাপেল কোম্পানি রয়েছে, আমাদের বিদেশে মাইক্রোসফট কোম্পানি রয়েছে, বিদেশে আমাদের বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে, টেসলা কোম্পানি রয়েছে, গুগল কোম্পানি রয়েছে, তাদেরকে কি ইন্ডিয়াতে কোম্পানি বলবো? না। কারণ আমাদের দেশের আইন 2013 সালের আইন বলছে, এই আইনে 2013 সালের আইনে যে সমস্ত ব্যবসা ভারতবর্ষে রেজিস্টার থাকবে তাকে আমরা কোম্পানি নামে ডাকবো। তাহলে রিলায়েন্স, তাহলে আমাদের বিদেশে যে গুগল কোম্পানি, তাকে কিন্তু আমি ইন্ডিয়াতে কোম্পানি বলে ডাকবো না ইন্ডিয়ান আইন অনুযায়ী। হ্যাঁ, গুগল কোম্পানি যদি ইন্ডিয়াতে তার কোন একটা বিজনেস রেজিস্টার্ড করায় 2013 আইন অনুযায়ী, তখন তাকে আমরা ইন্ডিয়াতে অফিসিয়ালি কোম্পানি বলে ডাকবো, যেমন করে গুগল ইন্ডিয়া।
তো গুগল ইন্ডিয়া ইন্ডিয়াতে অবস্থিত একটা কোম্পানি, গুগলেরই সাবসিডিয়ারি কোম্পানি, যে নিজেকে ইন্ডিয়ান আইন, কোম্পানি আইন 2013 অনুযায়ী রেজিস্টার করিয়েছে। তাই আমরা গুগল ইন্ডিয়াকে ইন্ডিয়ান আইন অনুযায়ী কোম্পানি বলতে পারি। কিন্তু মেইন যে গুগল কোম্পানি, সে কিন্তু আমেরিকাতে রেজিস্টার্ড, ইউএসএ রেজিস্টার্ড, সে কিন্তু আমেরিকার আইন অনুযায়ী কোম্পানি, কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী সেটা কিন্তু কোম্পানি নয়। এছাড়াও এটা তো বুঝলাম যে আজকের দিনে ব্যবসা করতে গেলে, আজকের দিনে কোম্পানি খুলতে গেলে কিভাবে কোম্পানি ক্রিয়েট হবে। তাহলে তুমি তোমার ব্যবসাটাকে 2013 সালের কোম্পানি আইনে গিয়ে রেজিস্টার করো, কাল থেকে তোমাকে কোম্পানি বলা হবে। এবার প্রশ্ন হচ্ছে, টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, ওরা কত সালে তৈরি হয়েছে? ওরা কিন্তু 2013 সালের কোম্পানি আইন আসার অনেক অনেক বছর আগে তৈরি হয়েছে, রাইট? তো তখনকার দিনে কি 2013 সালের আইন ছিল? না, তখনকার দিনে ছিল কোম্পানি আইন 1956, অর্থাৎ পুরনো আইন ছিল 1956, বর্তমানে আইন হচ্ছে 2013। যে কোনো আইন, পুরনো আইন হোক বা নতুন আইন হোক, যে কোনো আইনে যদি তোমার ব্যবসাটাকে রেজিস্টার করাও, তবে তোমাকে ভারতবর্ষের কোম্পানি বলা হবে। তাই টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, এরা 2013 সালের আইনে রেজিস্টার্ড নয়, এরা পুরনো কোম্পানি আইনে রেজিস্টার্ড, তাদেরকেও কিন্তু কোম্পানি বলা হবে। কিন্তু আজকের দিনে যদি কোনো ব্যক্তি কোম্পানি খুলতে চায়, তারা কিন্তু 1956 এর চাইলেও রেজিস্টার করতে পারবে না, কারণ সেই আইনটা বর্তমানে আর নেই। বর্তমানে কোন আইন রয়েছে? 2013-তে। তাহলে এক কথায় যদি আমি ডেফিনেশন বলি, কোম্পানি বলতে সেই ধরনের প্রতিষ্ঠানকে বলবো যারা পুরনো কোম্পানি আইন অথবা নতুন 2013 সালের আইন অনুযায়ী রেজিস্টার্ড, তাদেরকে আমরা ভারতবর্ষে কোম্পানি বলবো। এবং একে যৌথ মূলধনী কোম্পানি নামেও ডাকা হয়, কারণ একটা কোম্পানিতে কোনো একজন ব্যক্তির টাকা ইনক্লুড থাকে না, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মালিক থাকে। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুললেও মিনিমাম 2জন ব্যক্তি লাগে, পাবলিক লিমিটেড কোম্পানি খুললে মিনিমাম 7জন ব্যক্তি লাগে। তাহলে অনেকগুলো ব্যক্তির টাকা নিয়ে, পাবলিকের টাকা নিয়ে ব্যবসা চলছে, তাই একে কিন্তু আমরা যৌথ মূলধনী কোম্পানি নামেও ডাকি বা নর্মালি কোম্পানি নামেও ডাকি। তাহলে একবার আমরা ডেফিনেশনটা দেখি, এবং এই ডেফিনেশনের মধ্যে এক একটা ওয়ার্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, সবার প্রথম আমি যদি সমাজ সেবা করতে চাই, হবে না, আমাদের মুনাফা অর্জনের উদ্দেশ্যে, অর্থাৎ প্রফিট মেকিং আমাদের অবজেক্ট থাকবে, প্রফিট মেকিং আমাদের কিন্তু ইচ্ছা থাকবে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির দ্বারা গঠিত এমন একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট, আরো একটা ফিচার এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, অর্থাৎ কোম্পানির ডেফিনেশনের এক একটা ওয়ার্ড আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবং এক একটা ওয়ার্ড আমরা বুঝবো, এবং এক একটা ওয়ার্ড থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে সবার প্রথম মুনাফা অর্জনের উদ্দেশ্যে, ফার্স্ট। সেকেন্ড কি? কয়েকজন ব্যক্তির দ্বারা গঠিত। 2। 3 কি? এমন একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা। হোয়াট ইজ দ্য মিনিং অফ সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা? তার মানে হচ্ছে লিমিটেড লাইবিলিটি অর্গানাইজেশন, অর্থাৎ এখানে যারা মালিক তাদের লাইবিলিটি লিমিটেড, আনলিমিটেড নয়। অর্থাৎ তাদের লাইবিলিটি বা দায় কত থাকবে সেটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর ডিপেন্ড করবে। এমন বলতে পারবো না যে বিজনেসে যা দায় রয়েছে পুরো দায় তোমাকে নিতে হবে, তোমার নিজের সম্পত্তি বিক্রি করে পেমেন্ট করতে হবে, না, যেটা অংশীদারি বিজনেসের জন্য হয়। কারণ অংশীদারি বা পার্টনারশিপ বিজনেসের জন্য পার্টনারদের লাইবিলিটি আনলিমিটেড হয়। কিন্তু কোম্পানি কি হচ্ছে? কোম্পানি হচ্ছে একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে কোম্পানি দায় অসীম নাকি সীমাবদ্ধ? তাহলে আমরা বলবো সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা। যা ইম্পর্টেন্ট, কোম্পানি আইন দ্বারা স্বীকৃত, তার মানে কি? একটা প্রতিষ্ঠান যেটা কোম্পানি আইনের মধ্যে রেজিস্টার্ড, সেটা পুরনো কোম্পানি আইন হোক বা নতুন 2013 সালের কোম্পানি আইন হোক। এরপর একটি কৃত্রিম ব্যক্তি, ওয়ান অফ ইম্পর্টেন্ট ওয়ার্ড। 4, কৃত্রিম ব্যক্তি কথার অর্থ কি? আর্টিফিশিয়াল পার্সন। তার মানে কি? প্রত্যেকটা কোম্পানি কিন্তু আইনের চোখে একটা ব্যক্তি, রাইট? কিন্তু কি ধরনের ব্যক্তি? আমাদের মতো সাধারণ ব্যক্তি বা নর্মাল ব্যক্তি নয়, এটা হচ্ছে একটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল ব্যক্তি। তাহলে এখান থেকে কিন্তু আবার এমসিকিউ আসতে পারে। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তির দ্বারা গঠিত একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট সংস্থা, কোম্পানি আইনে রেজিস্টার্ড এবং একটি কৃত্রিম ব্যক্তি, সেই প্রতিষ্ঠান থেকে আমরা বলবো কোম্পানি, রাইট? তাহলে এই ডেফিনেশনের মধ্যে যে যে বিজনেস ফল করবে তাকে আমরা কাল থেকে কোম্পানি বলবো, আর যদি ফল না করে তাকে আমরা কোম্পানি বলবো না। দ্যাটস অল, কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো, এখান থেকে যার নির্দিষ্ট নাম থাকবে, নির্দিষ্ট শিলমোহর থাকবে, যার মূলধন নির্দিষ্ট মূল্যের হস্তান্তর যোগ্য শেয়ার দ্বারা বিভক্ত থাকবে এবং যার নিরবিচ্ছিন্ন অস্তিত্ব থাকবে। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু ফিচার্স দেখতে পেলাম, আমরা দেখবো, এক্ষুনি ডিসকাস করব। এরপরে যেমন উদাহরণ দেখি, পাবলিক লিমিটেড কোম্পানি, বা আমাদেরকে যেমন করে আমরা বলতে পারি একটা
পাবলিক লিমিটেড কোম্পানির নাম বলো। পাবলিক লিমিটেড কোম্পানির নাম হচ্ছে আমাদের রিলায়েন্স কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির যদি নাম বলি আমরা মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড। অর্থাৎ আমি কালকে যদি একটা কোম্পানি খুলি, আমি প্রথমে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলবো, তাহলে আমাকে বলা হবে মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড, এটা একটা আমাদের জন্য প্রাইভেট কোম্পানি বা আমাদের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি। আবার রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, এরা সব হচ্ছে আমাদের জন্য পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই দুটো কোম্পানির মধ্যে ডিফারেন্স কি সেটা আমরা নেক্সট টপিকস এর মধ্যে শিখবো। এখন শুধু আমাদের মধ্যে এটুকু জানলাম, কোম্পানির ডেফিনেশন 100% ক্লিয়ার হয়েছে, কোম্পানির বৈশিষ্ট্য দেখলাম, ডিসকাস করব, আর কোম্পানির কয়েকটা এক্সাম্পল আমরা মাথার মধ্যে রাখলাম, রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। আর কোনো কোম্পানির নামের শেষে পিভিটি এলটিডি থাকলে তাকে আমরা বলে থাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উদাহরণ কি দিলাম, কালকে আমি একটা কোম্পানি খুলেছি মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড, এটা কিন্তু একটা আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি। কারেক্ট? ওকে, হিমেশ বলছে কালকে স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিলাম, কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি অন দ্য ডিউ টাইম দিয়ে দেবো। আজকে যেহেতু আমাদের পরপর অনেকগুলো লাইভ ক্লাস করা রয়েছে, অনেকগুলো চ্যাপ্টার্স কমপ্লিট করা রয়েছে, কাল থেকে আমি একটু বিজি ছিলাম তোমাদের আজকে লাইভ ক্লাসগুলো নেবো বলে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, বা যে কেউ তাদের কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি আমাকে কোশ্চেন পাঠিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি সঠিক সময় তোমাদেরকে ঠিক সময় অ্যান্সার দিয়ে দেবো। চলো নেক্সট। এবার এখান থেকে আমরা যে কোম্পানির বৈশিষ্ট্যগুলোকে দেখলাম, এবার আমাদেরকে এটাকে একটা একটা করে জানতে হবে যে কোম্পানির অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কি কি, ফিচার্স কি কি। চলো, কোম্পানির বৈশিষ্ট্য বা ফিচার্স অফ কোম্পানি। সবার প্রথম ফার্স্ট ফিচার্স কি, কোম্পানি আইনের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে আইনের দ্বারা সৃষ্ট বা ক্রিয়েটেড বাই ল, তাহলে কোম্পানি সবার বৈশিষ্ট্য কি, আইনের মাধ্যমে তৈরি। কোম্পানি কোন আইন অনুযায়ী তৈরি হয়, 1956 অনুযায়ী পুরোনো কোম্পানিগুলো তৈরি হয়েছে, এবং 2013 সালের কোম্পানি আইন অনুযায়ী নতুন কোম্পানিগুলো তৈরি হচ্ছে। সেকেন্ড, কৃত্রিম ব্যক্তি, আর্টিফিশিয়াল পার্সন। আমরা জানি প্রত্যেকটা কোম্পানিকে আইন একটা ব্যক্তি বলে মনে করে থাকে, অর্থাৎ আমি তুমি নর্মাল ব্যক্তিরা যা যা রাইট পাই আইনের মাধ্যমে, কি কি রাইট পাই, যেমন করে আমরা নিজেদের নামে কোনো সম্পত্তি কিনতে পারি, কোনো সম্পত্তি বিক্রি করতে পারি, ইত্যাদি ইত্যাদি যা যা করতে পারি, ফাইন্যান্সিয়ালি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, তেমনই কিন্তু কোম্পানিও নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। তাই এদেরকে বলা হবে কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সনস। এরপর পৃথক সত্তা বা সেপারেট এন্টিটি, ওয়ান অফ ইম্পর্টেন্ট। পৃথক সত্তা মানে কি, কোম্পানির মালিক কারা, ওনার কারা, ওনার মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স, এবং তারাই কিন্তু কোম্পানির মালিক। কিন্তু কোম্পানির ফিচার্স বলছে সেপারেট এন্টিটি, মানে মালিক আর কোম্পানি দুজন আলাদা দুটো ব্যক্তি। লাইক একটা যদি এক্সাম্পল দিই, রিলায়েন্স কোম্পানি আর আইএল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই রিলায়েন্স কোম্পানি আর মুকেশ আম্বানি, এরা দুজন কিন্তু আমাদের দুটো পুরো আলাদা ব্যক্তি, এদের কিন্তু আইনের মাধ্যমে একটা আলাদা ব্যক্তি বলে মনে করা হয়। তাহলে রিলায়েন্স কোম্পানিকে কি বলা হচ্ছে, রিলায়েন্স কোম্পানি একটা আলাদা ব্যক্তি, মুকেশ আম্বানি কিন্তু একটা আলাদা ব্যক্তি, এরা এক নয়। তাহলে দুজন যখন আলাদা ব্যক্তি, তাই সেই দুজন আলাদা ব্যক্তিকে আইনের চোখে আমরা বলবো সেপারেট লিগ্যাল এন্টিটি। তাহলে কোম্পানির অস্তিত্ব রয়েছে, কোম্পানি মালিকের থেকে আলাদা। তাহলে মালিক যদি চেঞ্জ হয়, কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? হবে না, বিকজ কোম্পানি আলাদা, মালিক আলাদা। তাহলে আমি যদি বলি কালকে মুকেশ আম্বানি চেঞ্জ হয়ে তার ছেলে মালিক হয়েছে, তাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে? হবে না। তাহলে এখান থেকে একটা ফিচার্স জানতে পারলাম, মালিক যত চেঞ্জ হয়ে যাক, মালিক থাক বা না থাকুক, কোম্পানি তৈরি হয়েছে কোম্পানি আইন অনুযায়ী, আর কোম্পানি আইন বললে তবেই কোম্পানি বন্ধ হতে পারে, না হলে কিন্তু কোম্পানি কোনোদিন বন্ধ হবে না, কোম্পানি চলতেই থাকবে, এন্ড কোম্পানি চলতেই থাকবে। রাইট, দিস ইজ ওয়ান অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমরা বুঝতে পারলাম। রাইট, এরপর চলো এক সেকেন্ড। এরপর এরপর আমরা শেয়ার, এক সেকেন্ড। লাইভ ক্লাস করছিলাম। এভরিওয়ান ক্লিয়ার? চলো, একটুখানি ইলেকট্রিক প্রবলেম হয়েছিল। এভরিওয়ান সবাই একটুখানি অল ক্লিয়ার লিখে দাও। এভরিওয়ান হ্যালো, অল ক্লিয়ার এভরিওয়ান, দেন আমরা কন্টিনিউ করব। হ্যালো হ্যালো হ্যালো,
অদিতি বলছে জাদু, হ্যাঁ ইলেকট্রিক চলে গেছিল, জাদু ধূপ চাইতে গেছিল। এভরিওয়ান অল ক্লিয়ার? চলো ওকে, চলো, থ্যাংক ইউ। নেক্সট, তাহলে সেপারেট লিগাল এন্টিটি, এটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা দেখবো হচ্ছে শেয়ার মূলধন। তাহলে কোম্পানির জন্য মালিকানা পেতে গেলে কিভাবে মালিকানা পাওয়া যায়? আমরা কোম্পানির শেয়ার কিনতে পারি, বিকজ কোম্পানির প্রত্যেকটা মালিকানা যত টাকা লাগে সেই টাকাগুলোকে ছোট ছোট মূল্যের এক একটা শেয়ারে বিভক্ত করা থাকে, এবং আমি যতগুলো শেয়ার কিনবো আমাকে সেই কোম্পানির মালিক মনে করা হবে ততগুলো শেয়ারের জন্য। তাহলে কোম্পানির শেয়ার মূলধন বা মূলধনটাকে, ক্যাপিটালটা শেয়ারের মাধ্যমে বিভক্ত থাকে, তাই একে বলা হয় শেয়ার ক্যাপিটাল। এরপর স্থায়িত্ব বা স্টেবিলিটি, আমরা সেপারেট এন্টিটির মধ্যে শিখলাম মালিক আলাদা ব্যক্তি, কোম্পানি আলাদা ব্যক্তি। তাহলে মালিক পরিবর্তন হলেও কোম্পানি চেঞ্জ হবে না, কোম্পানি বন্ধ হবে না। তাহলে কোম্পানির স্থায়িত্ব চিরন্তন, আনলিমিটেড, অর্থাৎ সারা জীবন ধরে চলতেই থাকবে, চলতেই থাকবে, কোম্পানি কোনোদিন বন্ধ হবে না। হ্যাঁ, কোম্পানি আইন 2013 তৈরি করেছে, কোম্পানি আইন 2013 যদি মনে করে আমি কোম্পানিটাকে বন্ধ করতে চাই তাহলে বন্ধ হতে পারে। অর্থাৎ আইন বললে বন্ধ হবে, আইন না বললে কোম্পানি চলতেই থাকবে। মালিকের ওপরে কিচ্ছু ডিপেন্ড করে না, বিকজ মালিক একটা আলাদা ব্যক্তি, কোম্পানি একটা আলাদা ব্যক্তি। চলো এরপর যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি এবং অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের মধ্যে আমরা একটুখানি ডিফারেন্স দেখব। চলো, সবার প্রথম ডিফারেন্স কি? কোম্পানি 2013 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী তৈরি, অথবা পূর্ববর্তী অন্য কোনো আইন অনুযায়ী তৈরি, কোম্পানি আইন অনুযায়ী তৈরি। আর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস কোন আইন অনুযায়ী তৈরি? 1932 খ্রিস্টাব্দের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী তৈরি। দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। কোম্পানি 2013 সালের কোম্পানি আইন অথবা প্রিভিয়াস কোনো কোম্পানি আইন অনুযায়ী তৈরি। অংশীদারি কারবার, অংশীদারি আইন বা পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী তৈরি। দ্বিতীয়, নিবন্ধন বা রেজিস্ট্রেশন, অর্থাৎ কোনো বিজনেসকে আমি রেজিস্ট্রেশন করাবো কি করাবো না। কোম্পানিকে কোম্পানি আইনে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক, কিন্তু অংশীদারি কারবারকে রেজিস্ট্রেশন করানো কিন্তু বাধ্যতামূলক নয়, এটা কিন্তু ঐচ্ছিক। অর্থাৎ আমরা চাইলে রেজিস্ট্রেশন করাতে পারি পার্টনারশিপ বিজনেসকে পার্টনারশিপ আইনের মধ্যে, অথবা না চাইলে না করাতে পারি। এটা মালিকের ওপর বা পার্টনারদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। কিন্তু মুকেশ আম্বানি যদি বলে যে আমি চাইছি যে আমি আমার কোম্পানিটাকে কোম্পানি আইনের মধ্যে রেজিস্ট্রেশন করাবো না, পারবে না, বিকজ কোম্পানি আইন বলছে তোমাকে কোম্পানি যদি খুলতে হয় তাহলে তোমার ব্যবসাকে কোম্পানি আইনের মধ্যে রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক। এরপর পৃথক সত্তা, প্রত্যেকটা কোম্পানির তার মালিকের থেকে আলাদা পৃথক সত্তা রয়েছে, অর্থাৎ আলাদা ব্যক্তি বলে মনে করা হয়। কিন্তু পার্টনারশিপ বিজনেসকে তার পার্টনারের থেকে আলাদা ব্যক্তি বলে মনে করা হয় না, একই ব্যক্তি, অর্থাৎ পার্টনার এবং পার্টনারশিপ ফার্ম দুজনেই একই ব্যক্তি। এরপর সদস্য সংখ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু এমসিকিউ আসেই আসে। চলো, কোম্পানি আমরা নর্মালি 3 রকমের দেখবো, একটু পরে ডিসকাস করব কোম্পানি কোন কোম্পানিকে কি বলে। তার আগে একটুখানি আমরা সদস্য সংখ্যাটা দেখে নিই। বলছে যদি ঘরোয়া কোম্পানি হয়, অর্থাৎ আমাদের যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তাহলে তার মিনিমাম সদস্য, অর্থাৎ যতজন মালিক না হলে তুমি কোম্পানি গড়তেই পারবে না, সেটা হচ্ছে 2 জন। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 2 আর ম্যাক্সিমাম 200 জন। আর যদি সার্বজনীন কোম্পানি হয় বা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, যেমন করে রিলায়েন্স কোম্পানি, যেমন করে টাটা লিমিটেড কোম্পানি, চলো টাটা কোম্পানি, টাটা পাবলিক লিমিটেড কোম্পানি, চলো এদের কি হবে? ন্যূনতম সদস্য সংখ্যা, মিনিমাম মেম্বার্স 7 জন, 7। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম আনলিমিটেড। অর্থাৎ আমি যদি পাবলিক লিমিটেড কোম্পানি খুলি, যত খুশি মালিক, যত খুশি শেয়ার বিক্রি করতে পারবো, অর্থাৎ শেয়ার মার্কেটে আনলিমিটেড শেয়ার বিক্রি করব, আনলিমিটেড মালিক হবে, এর কোনো লিমিট নেই। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির মিনিমাম 2, ম্যাক্সিমাম 200। পাবলিক লিমিটেড কোম্পানির মিনিমাম 7, ম্যাক্সিমাম আনলিমিটেড, ইনফাইনাইট, রাইট? এরপর এক ব্যক্তি কোম্পানি বা 1% কোম্পানি, নামের মধ্যে এক, তাহলে মিনিমামও এক, ম্যাক্সিমামও এক। তাহলে মনে রাখতে সুবিধা, 1% কোম্পানি এক, তাহলে মিনিমাম একজন মেম্বার, ম্যাক্সিমামও একজন মেম্বার। চলো এরপর অংশীদারি কারবারের ক্ষেত্রে, অংশীদারি কারবারের ক্ষেত্রে মিনিমাম 2 জন তো লাগবেই, আর ম্যাক্সিমাম 50, রাইট? এই 50 নিয়ে অনেকের কনফিউশন থাকে,
কোথাও কোথাও কোনো বইতে 100 লেখা, কোনো কোনো বইতে আমাদের 50 লেখা, কোনো কোনো বইতে 10 জন লেখা, কোনো কোনো বইতে 20 জন লেখা। আমরা যখন পার্টনারশিপের চ্যাপ্টারটা করব, এই টপিকটাকে আরো ডিটেলে ক্লিয়ার করব যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স কিভাবে ডিসাইড করা হয়। বাট দ্য ফাইনাল অ্যান্সার ইজ, বর্তমানে আইন অনুযায়ী মিনিমাম হচ্ছে 2 জন, ম্যাক্সিমাম হচ্ছে 50 জন, রাইট? তাহলে আশা করি এই টপিকটা আমাদের ক্লিয়ার হলো, এবং এখান থেকে কিন্তু একটা না একটা এমসিকিউ 100% আসবে, আই ক্যান গ্যারান্টি। চলো, এখনো পর্যন্ত অল ক্লিয়ার? সবাই একটুখানি থামস আপ দিয়ে দাও। চলো, চলো সবাই একটু থামস আপ দিয়ে দাও। একদম অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ফাটাফাটি। এবার আমরা আমরা যে সমস্ত কোম্পানিগুলোর নাম শুনে থাকি, কোম্পানি কত রকমের হয়, অর্থাৎ কোম্পানির শ্রেণী বিভাগ কত রকমের, ডিফারেন্ট টাইপস অফ কোম্পানিজ কি কি আছে, চলো দেখি। অন দ্য বেসিস অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ তোমার মনে হলো কালকে তুমি একটা কোম্পানি খুলবে ইন্ডিয়াতে, তো তুমি তোমার বিজনেসটাকে কি ধরনের কোম্পানিতে রেজিস্ট্রেশন করাতে পারো, তার ভিত্তিতে কোম্পানিকে মোটামুটি আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, নামের মধ্যেই উত্তর। একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে 1% কোম্পানি। সবার আগে দেখি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। দেখো, এখানে প্রাইভেট কথার অর্থ এই নয় যে আমার তোমার মতো কোন একজন প্রাইভেট ব্যক্তি করছে তাই প্রাইভেট বলবো। পাবলিক লিমিটেড কথার অর্থ এই নয় যে গভর্নমেন্ট মালিক তাই আমরা পাবলিক লিমিটেড কথা বলবো। অনেকের কিন্তু এখানে একটু কনফিউশন থাকে, অনেকে মনে করে থাকে প্রাইভেট লিমিটেড মানে বোধহয় বেসরকারি আর পাবলিক লিমিটেড বোধহয় সরকারি। নো, সেটা আলাদা কনসেপ্ট, সেটা আমরা পরের টপিকসে পড়বো। এখন আমি বলছি যে কোম্পানি কত রকমের হয়, আর কোম্পানি কত রকমের হয় এই টপিকসের জন্য সরকার মালিক না সরকার মালিক না এটার কোনো ভূমিকা নেই। অর্থাৎ আইন বলছে তুমি চাইলে 2 রকমের 3 রকমের কোম্পানি খুলতে পারো। ফর এন এক্সাম্পল এ বি সি, তাহলে এখানে সরকারের ভূমিকা কিছু নেই। লোকে কিন্তু মাথার মধ্যে আগে ঢুকিয়ে নেয় যে প্রাইভেট মানে বোধহয় হচ্ছে নর্মাল ব্যক্তির কোম্পানি আর পাবলিক মানে হচ্ছে বোধহয় সরকারি কোম্পানি। নো, দ্য ফার্স্ট ক্লারিফিকেশন। এবার আমরা আসি কাকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলবো, কাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলবো। দেখো, সিম্পল ডিফারেন্স। প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে বেশ কিছু রেস্ট্রিকশনস আছে, অর্থাৎ ওরা চাইলে সবকিছু করতে পারে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সেই রেস্ট্রিকশন গুলো নেই, অর্থাৎ তাদেরকে ফুল ফ্রিডম দেওয়া রয়েছে। এটাই হচ্ছে মেন ডিফারেন্স। এবার কি কি রেস্ট্রিকশন আছে আর কি কি ফ্রিডম আছে পাবলিক লিমিটেড কোম্পানি, সেটাকে আমাদেরকে জানতে হবে। চলো, সবার আগে বলি, যে কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে, অর্থাৎ আমার টাকার দরকার, বিজনেস শুরু করব এবং আমার ক্যাপিটাল দরকার, টাকা কোথা দিয়ে আসবে, সেই মূলধন বা ক্যাপিটাল সংগ্রহের জন্য জনসাধারণ বা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারে না, তাদেরকে আমরা বলবো প্রাইভেট লিমিটেড কোম্পানি। অর্থাৎ আমি যদি মনে করি কালকে আমি মনোদীপ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড বলে আমি একটা টিচিং ইনস্টিটিউট খুলবো, এবং আমি চাই আমার নিজের টাকা তো আসছেই এবং আরো টাকার দরকার যাতে আমি সারা ইন্ডিয়াতে আমি আমার এডুকেশন বিজনেসটাকে গ্রো করতে পারি, আরো পাবলিকের কাছ থেকে টাকার দরকার, আমি চাইলেও পারবো না। কেন? কারণ আমার প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর আইন বলছে তুমি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে যাও তাহলে তোমাকে আমি অ্যালাউই করবো না পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, রাইট? কিন্তু যদি আমি পাবলিক লিমিটেড কোম্পানি খুলি তাহলে কিন্তু কোম্পানি আইন আমাকে অ্যালাউ করবে পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, রাইট? স্যার, দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড কি, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। তাহলে দুটো রেস্ট্রিকশন দেখলাম। প্রাইভেট লিমিটেড কোম্পানি চাইলে পাবলিকের কাছ থেকে, জনসাধারণের কাছ থেকে ইচ্ছে মতো টাকা নিতে পারে না, মূলধন সংগ্রহ করতে পারে না। সেকেন্ড কি, তার যা শেয়ার রয়েছে চাইলে যে কোনো সময় যাকে খুশি বিক্রি করে দিতে পারে না, অর্থাৎ নট ইজিলি ট্রান্সফারেবল বা শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। আমরা একটা এক্সাম্পল দিই, তোমরা শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া, সনি টিভির মধ্যে একটা প্রোগ্রাম হয় যেখানে লেন্স কাটের ওনার, বোটের ওনার এরা সব আসে এবং এক একজন বিজনেসম্যানরা আসে, সেখানে তারা কোম্পানি সম্পর্কে বলে এবং ওই 4 জনের মধ্যে যদি কারোর পছন্দ হয় তারা কিন্তু তার কোম্পানির শেয়ার কিনতে আগ্রহ দেখায়। এখানে ঘটছেটা কি ভালো করে বোঝো। এমন একজন ব্যক্তি আসলো এবং ওই 4 জন ব্যক্তি বসে রয়েছে, ওই 4 জন ব্যক্তিকে ডাইরেক্টলি পার্সোনালি অফার করছে যে আপনি আমার শেয়ারটা কিনতে চাইলে কিনতে পারেন এত টাকার বিনিময়। তার মানে আমি পার্সোনালি তোমাদেরকে অফার দিচ্ছি বা পার্সোনালি কোন একজন পার্টিকুলার ব্যক্তিকে অফার দিচ্ছি। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি
পাবলিককে শেয়ার বিক্রি করতে পারে না, ও কাউকে পার্সোনালি গিয়ে রিকোয়েস্ট করতে পারে যে আপনি চাইলে আমার শেয়ার কিনতে পারেন। এইটাই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির মূল বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা একটা অবজারভেশন বলতে পারি বাস্তবে, যে শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যে সমস্ত কোম্পানিগুলো আসে তারা সবাই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তারা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারছে না বলেই তাদের আসার দরকার পড়ছে এরকম একটা শোতে যেখানে 4 জন বসে রয়েছে, তারা চাইলে টাকা দিতে পারে। তাই তারা পার্সোনালি অফার করছে আপনারা শেয়ারটা কিনুন, এবং তার বিনিময়ে তারা কিন্তু শেয়ার কিনছে এবং ওকে কিন্তু টাকা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি দুটো বৈশিষ্ট্য কি দেখলাম, এক, পাবলিকের কাছে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না, দুই, ইজিলি যখন খুশি যাকে খুশি শেয়ার বিক্রি করতে পারে না। ঠিক এর উল্টো হচ্ছে গিয়ে আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয় তাহলে তারা জনসাধারণের কাছে শেয়ার মার্কেটের মধ্যে যে কোনো ব্যক্তির কাছে যখন খুশি শেয়ার বিক্রি করতে পারে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি করা অ্যালাউ নয় পাবলিকের কাছে, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার পাবলিকের কাছে অ্যালাউ রয়েছে শেয়ার মার্কেটের মধ্যে। আর এখানেই ডিফারেন্স হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে, পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে। তাহলে এই জন্যই একে বলা হয় প্রাইভেট লিমিটেড আর একে বলা হয় পাবলিক লিমিটেড। অর্থাৎ পাবলিকের কাছে শেয়ার বিক্রি করতে পারে পাবলিক লিমিটেড, প্রাইভেট ব্যক্তির কাছে শেয়ার বিক্রি করতে পারে প্রাইভেট লিমিটেড। ডিফারেন্স ক্লিয়ার? চলো এবার যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম সেটা আরেকবার দেখে নিই। যদি আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলি তাহলে সদস্য সংখ্যা মিনিমাম 2, ম্যাক্সিমাম 200, আর এই কোম্পানির নামের শেষে কি লিখতে হবে? pvt.ltd অথবা প্রাইভেট লিমিটেড, এই কথাটা লিখতে হয়। তাহলে তুমি যদি কালকে কোনো একটা প্রোডাক্ট কিনছো, কোকাকোলা কিনছো, কেক কিনছো, যা কিছু কিনছো, তার প্যাকেটের পেছনে চলে যাবে, গিয়ে দেখবে কোম্পানির নামের শেষে কি লেখা আছে। যদি কোম্পানির নামের শেষে পিভিটি এলটিডি বা প্রাইভেট লিমিটেড এই কথাটা লেখা থাকে, সঙ্গে সঙ্গে তুমি আজ থেকে কি বোঝা যাবে? সেটা হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপর যদি কোনো কোম্পানির নামের শেষে লিমিটেড অথবা শুধু এলটিডি এই কথাটা লেখা থাকে তাহলে আমরা তাকে বলবো পাবলিক লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানির মিনিমাম নাম্বার অফ মেম্বার্স কতগুলো? 7 জন। ম্যাক্সিমাম কত? ইনফাইনাইট, অর্থাৎ যত ইচ্ছা তত আনলিমিটেড শেয়ার আমরা বিক্রি করতে পারবো পাবলিকের কাছে। আর লাস্ট একটা ইন্টারেস্টিং কোম্পানি বর্তমানে সরকার আমাদেরকে অ্যালাউ করে, সেটা হচ্ছে আমাদের জন্য 1% কোম্পানি বা ওপিসি প্রাইভেট লিমিটেড। অর্থাৎ 1% কোম্পানি নেচার ওয়াইজ কিন্তু একটা প্রাইভেট কোম্পানি, অর্থাৎ 1% কোম্পানির নেচার কি হবে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু ডিফারেন্সটা কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে গেলে মিনিমাম 2 জন ব্যক্তি লাগে, কিন্তু 1% কোম্পানি খুলতে গেলে একজন ব্যক্তি চাইলেই কোম্পানি খুলতে পারবে। অর্থাৎ আমি যদি মনে করি কালকে আমি মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড খুলবো এবং আমি চাই না আমার কোম্পানিতে অন্য একজন মালিক আসুক, আমি একাই আমার কোম্পানির মালিক হতে চাই, তাহলে কিন্তু আমি 1% কোম্পানি খুলতে পারবো। এবং 1% কোম্পানিও কিন্তু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু ফিচার্সটা কি? আমার কোম্পানিতে মাত্র একজন মাত্র মালিক থাকবে, মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই। গট ইট? মূলধনের সংখ্যা সর্বনিম্ন 1 লক্ষ টাকা, সর্বোচ্চ 50 লক্ষ টাকা আমার বিজনেসে টাকা থাকতে পারে, তার বেশি কিন্তু ক্যাপিটাল থাকতে পারবে না। আবর্তন বা টার্নওভার বা সেলস, সারা বছরে আমার সেলস কত টাকা হচ্ছে, রেভিনিউ কত টাকা হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু 2 কোটি টাকা। যদি 2 কোটি টাকার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাকে বাধ্যতামূলকভাবে 1% কোম্পানি বন্ধ করে এই দুটো কোম্পানির মধ্যে যে কোনো একটাতে শিফট করতে হবে। এরপর 1% কোম্পানির নামকরণ, নামের শেষে ওপিসি এই কথাটা কিন্তু লিখতে হবে 1% কোম্পানি। তাহলে কাল থেকে কোনো প্রোডাক্টের কোম্পানির নামের পেছনে যদি আমরা ওপিসি এই কথাটা লেখা দেখি তাহলে আমি বুঝে যাব সেটা একটা 1% কোম্পানি বা ওপিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, 1% প্রাইভেট লিমিটেড কোম্পানি। গট ইট? চলো সবাই থামস আপ, আমরা ইন্টারেস্টিং টপিক করছি। এরপর সবার যেখানে ডাউট থাকে, সরকারি কোম্পানি কাকে বলে আর আমাদের বেসরকারি কোম্পানি কাকে বলে? চলো তুষার কুন্ডু বলছে এটা পাবলিক কোম্পানির ক্ষেত্রে একদম। চলো তাহলে আমরা বুঝতে পারলাম। এবার মালিকানার ভিত্তিতে কোম্পানি বা অন দ্য বেসিস অফ ওনারশিপ। এতক্ষণ আমরা দেখলাম টাইপস অফ কোম্পানি, অর্থাৎ আমরা চাইলে কি ধরনের কোম্পানি ইন্ডিয়াতে খুলতে পারি, আইন আমাকে পারমিট করে, সেই ভিত্তিতে আমরা এই 3টে ভাগে ভাগ করেছি।
কিন্তু মালিক কে হবে এবং মালিক কে তার উপরে আমরা আবার ডিভাইড করতে পারি, যেটা এই ধরনের মালিকের কোম্পানি, এবার এটা হচ্ছে এই ধরনের মালিকের কোম্পানি। তো মালিকানার ভিত্তিতে কোম্পানিকে আমরা দুটো ভাগে ভাগ করব। সরকার মালিক হলে সরকারি ক্ষেত্রের কোম্পানি, ইম্পর্টেন্ট, সরকারি ক্ষেত্রের কোম্পানি বা পাবলিক সেক্টর কোম্পানি। আর যদি আমার তোমার মতো বেসরকার বা সরকার নয় এমন কোনো ব্যক্তি যদি মালিক হয়ে থাকে, তাদেরকে বলবো বেসরকারি ক্ষেত্রের কোম্পানি বা প্রাইভেট সেক্টর কোম্পানি। তাহলে আগের দুটো ছিল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, ওটা ছিল কোম্পানির ধরন। এখন আমরা পড়ছি মালিককে, মালিকের ভিত্তিতে কোম্পানি দু রকমের হবে, পাবলিক সেক্টর কোম্পানি, প্রাইভেট সেক্টর কোম্পানি। গট ইট? তাহলে পাবলিক সেক্টর কোম্পানি কাকে বলবো? এমন কোনো একটা কোম্পানি যে কোম্পানিটার মালিক সরকার, বা সেটা কেন্দ্রীয় সরকার হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা রাজ্য সরকার হতে পারে যে কোনো স্টেট গভর্নমেন্ট, অথবা দুজনে মিলে একসাথে হতে পারে। যাই হোক না কেন, সরকারের কাছে সেই কোম্পানির শেয়ারের অন্তত মিনিমাম 51% শেয়ার রয়েছে। অর্থাৎ আমি যদি বলি টোটাল 100টা শেয়ার রয়েছে পুরো কোম্পানিতে, তার মধ্যে 51টা শেয়ার কার থাকবে? সরকারের। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট দুজনে একসাথে হতে পারে, অর্থাৎ সরকারের কাছে রয়েছে। তাহলে মিনিমাম কিন্তু এটা, তাহলে মিনিমাম 51, ম্যাক্সিমাম যা খুশি হতে পারে। কিন্তু আমি যদি বলি 50.99 খানা শেয়ার রয়েছে সরকারের কাছে, তাহলে কি আমরা সরকারি কোম্পানি বলবো, সরকারি ক্ষেত্রের কোম্পানি বলবো? সবাই উত্তর দাও। 50.99 লেখা রয়েছে, তাহলে কি হবে? সবাই বলো, এভরিওয়ান। এটা যদি নো হয় নো বলো, ইয়েস হলে ইয়েস বলো। মানে এটাকে কি আমরা পাবলিক সেক্টর কোম্পানি বলবো? নো, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। চলো, তার মানে 50.99 হলেও হবে না, কারণ এখানে বলেছে অন্তত পক্ষে মিনিমাম 51% আমাদের কিন্তু শেয়ারের মালিক হতে হবে যে কোনো গভর্নমেন্ট, তবেই আমরা তাকে বলবো পাবলিক সেক্টর কোম্পানি। ঠিক তার উল্টো, যদি কোনো কোম্পানিতে সরকারের 51%-এর থেকে কম শেয়ার থাকে, তাকেই আমরা বলে দেবো প্রাইভেট সেক্টর কোম্পানি। তার মানে সরকার মালিক হলেই সরকারি কোম্পানি বলছি না, সরকার মালিক ঠিক আছে, কিন্তু সরকারের কাছে মিনিমাম 51% থাকলে তবে সরকারি বলবো। কিন্তু সরকারের কাছে যদি 51% থেকে কম শেয়ার থাকে, যতই সরকার মালিক হোক না কেন, তাকে কিন্তু সরকারি ক্ষেত্রে কোম্পানি বলবো না। তাহলে যদি কোনো কোম্পানিতে 50.99% শেয়ার সরকারের থাকে, তাকে আমরা বলবো প্রাইভেট সেক্টর কোম্পানি, বিকজ 51% নেই। তাহলে 51% বা তার বেশি হলে পাবলিক সেক্টর কোম্পানি, 51%-এর একটু কম হলে তাকে আমরা বলবো প্রাইভেট সেক্টর কোম্পানি। গট ইট এভরিওয়ান? থামস আপ। চলো চলো এবার আমরা দেখি দায়ের ভিত্তিতে, অর্থাৎ যারা শেয়ার কিনছে তাদের লাইবিলিটি কত। যদি কোনো কোম্পানির লাইবিলিটি শেয়ারের মাধ্যমে লিমিটেড হয়, অর্থাৎ আমি শেয়ার কিনেছি, শেয়ারের যা দাম, আমার ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি, ম্যাক্সিমাম লাইবিলিটি ওই দাম অব্দি। অর্থাৎ ধরে নিচ্ছি কোনো একটা শেয়ারের দাম 1000 টাকা, কোম্পানি আমার কাছ থেকে এখনো পর্যন্ত 600 টাকা নিয়েছে, এখনো বাকি কত রয়েছে? 400 টাকা। যদি এই কোম্পানিটা লিমিটেড বাই শেয়ার হয়, তাহলে আমি 1000 টাকা শেয়ার কিনেছি, আমার ম্যাক্সিমাম লাইবিলিটি কত? 1000 টাকা, তার মধ্যে দিয়েছি কত? 600 টাকা। কোম্পানি আমাকে এখনো রেসপন্সিবিলিটি লাইবেল বানাতে পারে কত টাকার জন্য? 400, তার বেশি নয়। এই ধরনের কোম্পানিকে বলা হয় কোম্পানি লিমিটেড বাই শেয়ার, অর্থাৎ যাদের মালিকানা, যাদের লাইবিলিটি তার শেয়ারের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু অনুযায়ী সীমাবদ্ধ থাকে, অর্থাৎ শেয়ারের যা দাম ম্যাক্সিমাম আমার লাইবিলিটি সেই অবধি থাকবে, তাকে আমরা বলবো কোম্পানি লিমিটেড বাই শেয়ার। অর্থাৎ কোম্পানির লাইবিলিটি মালিকদের শেয়ারের দ্বারা সীমাবদ্ধ, তাই এদেরকে বলা হয় শেয়ারের দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বা কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এরপর অনেক সময় এরকম হতে পারে, আমি কোন একটা কোম্পানিতে মালিক হলাম এবং আমি গ্যারান্টি দিচ্ছি পার্সোনালি যে কালকে যদি কোম্পানিতে কোনো সমস্যা হয়, আমি আমার তরফ থেকে 5 লাখ টাকা দেবো। তাহলে আমি গ্যারান্টি দিলাম কিনা? যদি কোনো ব্যক্তির মালিকানা গ্যারান্টির মাধ্যমে ডিসাইড হয়, তাকে আমরা বলবো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এই ক্ষেত্রে মালিকরা নিজের নিজের থেকে যা যা গ্যারান্টি দেবে, তার লাইবিলিটিও সেই অবধি ডিসাইড হবে। তাহলে কোনো একজন ব্যক্তি 5 লাখ টাকার গ্যারান্টি দিয়েছে, তাহলে তাকে 5 লাখ টাকা অবধি ম্যাক্সিমাম কিন্তু লাইবিলিটি দিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে। তাহলে একে আমরা বলবো কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। চলো এরপর অসীম দায়বদ্ধ কোম্পানি বা আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, অর্থাৎ আনলিমিটেড লাইবিলিটি রয়েছে মালিকদের।
অর্থাৎ যে সমস্ত কোম্পানির মালিকদের লাইবিলিটি আনলিমিটেড, অর্থাৎ তার নিজের সম্পত্তি বিক্রি হলেও কোম্পানির লাইবিলিটি মেটাতে হবে, এই ধরনের কোম্পানিকে বলা হয় আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি। কিন্তু মজার বিষয়, এই ধরনের কোম্পানি সাহস করে কেউ ভারতবর্ষে এখনো পর্যন্ত খোলেনি। কারণ এই ধরনের কোম্পানি যদি খোলে আর যদি কালকে কোম্পানি বন্ধ হয়, তাহলে মালিকের নিজের সম্পত্তি বিক্রি করে হলেও কিন্তু টাকা মেটাতে হবে। কিন্তু রিলায়েন্স কোম্পানি আমাদের জানি একটা লিমিটেড বাই শেয়ার কোম্পানি। তার মানে কি, মুকেশ আম্বানি কালকে যদি রিলায়েন্স কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে তার লাইবিলিটি ম্যাক্সিমাম মুকেশ আম্বানির উপরে আসবে তার যতগুলো শেয়ার হয়েছে তার দাম অবধি, তার বেশি কিন্তু নয়। অর্থাৎ মুকেশ আম্বানি নিজের সম্পত্তি বিক্রি করে কিন্তু লাইবিলিটি মেটাতে হবে না। কোম্পানি বন্ধ, লোকের টাকা ডুবে গেছে, গল্প শেষ, মুকেশ আম্বানি তার জন্য রেসপন্সিবল নয়। আর এইটার জন্যই লোকে কিন্তু লিমিটেড বাই শেয়ার কোম্পানি খুলতেই পছন্দ করে, আনলিমিটেড কোম্পানি খুলতে কিন্তু কেউ পছন্দ করে না। এবং বর্তমানে ভারতবর্ষে এইরূপ কোম্পানি কেউ কোনোদিন সাহস করে খোলেইনি। গট ইট? তোমরা চাইলে কিন্তু খুলতে পারো আনলিমিটেড কোম্পানি। আমি তোমাদের কোম্পানিতে শেয়ার কিনবো, চলো। এবার আমরা দেখি গঠনের ভিত্তিতে অন দ্য বেসিস অফ ইনকর্পোরেশন, রাইট? অর্থাৎ কোম্পানিটা কিভাবে গঠিত হচ্ছে তার ভিত্তিতে কোম্পানি কাকে বলে, কত রকমের কোম্পানি হয়ে থাকে। এই টপিকটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানেও কিন্তু কিছু কিছু লোকের, কিছু কিছু স্টুডেন্টের একটু ডিফিকাল্টিস হয়। কেসি কিং, পুরো নাম জানি না, যাই হোক, কিং অফ দ্য চ্যাট, হাই মর্নিং। চলো, মোহাম্মদ বলছে গুড মর্নিং। তুষার কুন্ডু বলছে থামস আপ, ওর কিন্তু থামস আপ পছন্দ। যাদের পেপসি পছন্দ তাদের কিছু কিন্তু গুগল অ্যালাউ করেনি পেপসি দেওয়ার জন্য, সবাই থামস আপ দিতে পারে, রাইট? চলো, এরপর গঠনের ভিত্তিতে বা অন দা বেসিস অফ ইনকর্পোরেশন, অর্থাৎ কোম্পানিটা আমি কালকে তৈরি করছি, আমি কিভাবে তৈরি করব তার ভিত্তিতে কোম্পানিকে কত রকম ভাবে আমরা ভাগ করতে পারি। চলো, চার্টার্ড কোম্পানি বা সনদপ্রাপ্ত কোম্পানি। যখনকার দিনে ইংরেজরা আমাদের দেশে রাজত্ব করত, সেই সময় ইংরেজরা স্পেশাল কোনো পাওয়ারের বেসিসে, স্পেশাল কোনো সনদের বেসিসে সে যে কোম্পানি গঠন করতো, অর্থাৎ সনদ মানে হচ্ছে এক ধরনের পারমিশন, কার কাছ থেকে নিতে হতো? ইংরেজদের কাছ থেকে নিতে হতো। তাহলে স্পেশাল পারমিশনের বেসিসে ইংরেজরা অ্যালাউ করতো বেশ কিছু কোম্পানি, এবং সেই কোম্পানিগুলোকে তখনকার দিনে সনদ প্রাপ্ত কোম্পানি বা চার্টার্ড কোম্পানি বলা হয়। এবার বলো, আজকের দিনে আমাদের দেশে কি ইংরেজরা আছে? আমাদের দেশে কি কোনো সনদ নেওয়ার দরকার আছে? আমাদের কনস্টিটিউশন কি অ্যালাউ করে এই সমস্ত জিনিস? করে না। তাহলে ইংরেজদের আমলে, ইংরেজদের পারমিশন নিয়ে, ইংরেজদের স্পেশাল সনদের বলে যে ধরনের কোম্পানি গঠিত হতো তাদেরকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি বা চার্টার্ড কোম্পানি। একটা উদাহরণ দিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম তো সবাই শুনেছে ইংরেজদের কোনো না কোনো সিনেমাতে, কোনো না কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টের মধ্যে। তাহলে সনদপ্রাপ্ত কোম্পানি কাকে বলে? যে সমস্ত কোম্পানি ইংরেজদের স্পেশাল পারমিশনে, স্পেশাল পাওয়ারে, স্পেশাল সনদের দ্বারা গঠিত হয় তাদেরকে বলা হয় সনদপ্রাপ্ত কোম্পানি বা চার্টার্ড কোম্পানি। একটা এক্সাম্পল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে বর্তমানে এই ধরনের কোম্পানি ভারতবর্ষে আর কেউ গঠন করে না বা গঠন হতে দেখাও যায় না। চলো, এরপর বিধিবদ্ধ কোম্পানি বা স্ট্যাটুটরি কোম্পানি কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটুটরি কোম্পানি বলার আগে আমরা একটুখানি রেজিস্টার্ড কোম্পানি সম্পর্কে দেখবো, দেন আমরা স্ট্যাটুটরি কোম্পানি সম্পর্কে আলোচনা করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, নিবন্ধীকৃত কোম্পানি বা রেজিস্টার্ড কোম্পানি কাকে বলে? এবার আজকের ক্লাসের একদম শুরুতে চলে যাও। প্রথম টপিক আমি কি বলেছিলাম, যে কোম্পানি কাকে বলে? যখন কোনো ব্যক্তি তার বিজনেসটাকে কোম্পানি আইনের মধ্যে রেজিস্ট্রেশন করাবে তখন থেকে আমরা কোম্পানি বলবো। অর্থাৎ ভারতীয় কোম্পানি আইনে 2013-তে যখন কোনো ব্যক্তি তার কোম্পানিটাকে রেজিস্টার্ড করাচ্ছে, সেই কোম্পানিটাকে আমরা বলবো রেজিস্টার্ড কোম্পানি বা নিবন্ধীকৃত কোম্পানি। তাহলে রেজিস্টার্ড কোম্পানি বা নিবন্ধীকৃত কোম্পানি কাকে বলে? ভারতের কোম্পানি আইন অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার কোম্পানিটাকে কোম্পানি আইনে রেজিস্টার্ড করাচ্ছে তাকে আমরা বলে থাকি রেজিস্টার্ড কোম্পানি। তাহলে আমাদের দেশে রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানি, এরা সব কি কোম্পানি? এরা সব হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি। কালকে যদি আমি মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি খুলি, কি কোম্পানি হবে? রেজিস্টার্ড কোম্পানি। অর্থাৎ 2013-র মাধ্যমে আজকের দিনে যে ধরনের কোম্পানি গঠন করা হবে তাদের সবাইকে রেজিস্টার্ড কোম্পানি বলা হবে, রাইট? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে স্ট্যাটুটরি কোম্পানি কাকে বলে? দেখো, আমাদের দেশে আইন 2013 সালের কোম্পানিজ অ্যাক্ট 2013, এটা একটা আইন, এবং সেই আইন রেগুলেট করছে আমাদের দেশের সমস্ত কোম্পানিকে। যখন যে কোম্পানি খুলতে চায় এই আইনের কাছে আসছে এবং বলছে আমার নামে কোম্পানি খুলে দাও, খুলে দিচ্ছে। কিন্তু গভর্নমেন্টের কাছে তো পাওয়ার রয়েছে যে তারা চাইলে আইনটাই বানাতে পারে। দেখো, সাধারণ মানুষের কাছে আইন বানানোর পাওয়ার নেই।
কিন্তু গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যে গভর্নমেন্টই হোক না কেন, তারা রাজ্যসভা লোকসভার মাধ্যমে আইন পাশ করিয়ে পারে, নতুন আইন, এবং তার মাধ্যমে নতুন আইন আনলো, রাইট? এইবার দেখো গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট যখন কোনো একটা বিজনেস খুলবে, গভর্নমেন্ট যখন কোনো একটা কোম্পানি খুলবে বা কোনো একটা জিনিস দেশের জন্য খুলবে, সে তো আর সাধারণ মানুষ হিসাবে খুলবে না, সে তো স্পেশাল ভাবে খুলবে, রাইট? এই জন্য আমাদের দেশের যদি বলি RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর যদি বলি LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের দেশে এমন কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা দেশের স্পেসিফিক কোনো কাজের জন্য সরকার বানিয়ে রেখেছে। RBI কেন বানানো হয়েছে? আমাদের দেশের যত ব্যাংক রয়েছে, যত মনিটারি সিস্টেম রয়েছে, যা টাকা পয়সার লেনদেন হয়, এই সমস্ত বিষয়গুলোকে রেগুলেট করার জন্য। কারণ দেশের গভর্নমেন্ট প্রত্যেক 5 বছর চেঞ্জ হতে পারে। আজকে কোনো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয়েছে, কালকে আর একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট চলে আসবে, তাহলে গভর্নমেন্ট ভোটের মাধ্যমে প্রত্যেক 5 বছরে চেঞ্জ হতেই পারে। কিন্তু প্রত্যেক 5 বছরে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, আর পলিসি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে যাবে কিনা? কারণ আজকের গভর্নমেন্ট বলে এটা ঠিক, কালকের গভর্নমেন্ট বলে ওটা ঠিক, তাহলে তো দেশে কোনোদিন গ্রোই করতে পারবে না। সেই জন্য দেশের ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে, দেশের আর্থিক বিষয়গুলোকে সেপারেট করার জন্য, পলিটিক্যাল পার্টির থেকে সেপারেট ভাবে রেগুলেট করার জন্য একটা সেপারেট বডি বানানো হয়েছে, যার নাম হচ্ছে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেম ভাবে গভর্নমেন্ট বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কাজগুলোকে রেগুলেট করার জন্য সরকার বিশেষ বিশেষ আইন আগে পালন করে। অর্থাৎ সরকার কি করছে, আমার ব্যাংকগুলোকে রেগুলেট করতে হবে, তাহলে একটা কোম্পানি খুলবো, কোম্পানি আইন 2013-তে খুলবো না, কি করবো, আগে একটা নতুন আইন বানাও। অর্থাৎ গভর্নমেন্ট কি করেছে, RBI অ্যাক্ট নামে নতুন একটা আইন পাশ করেছে, এবং সেই নতুন আইনের মাধ্যমে নতুন একটা প্রতিষ্ঠান গঠন করেছে, যার নাম হচ্ছে RBI। তাহলে কি বুঝলাম, কোনো গভর্নমেন্ট রাজ্যসভা লোকসভাতে নতুন আইন পাশ করে সেই নতুন আইনের মাধ্যমে নতুন কোনো বিজনেস খুললে, নতুন কোনো প্রতিষ্ঠান খুললে, তাকে আমরা বলবো স্ট্যাটিউটরি কোম্পানি। গট ইট? তাহলে নর্মাল আগে থেকে একটা আইন আছে যার নাম হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট 2013, সেখানে কোনো সাধারণ ব্যক্তি গিয়ে কোম্পানি বানাচ্ছে, সেটা হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি। কিন্তু একটা ডিফারেন্ট আইন বানাচ্ছি, সেই ডিফারেন্ট আইন বানিয়ে ডিফারেন্ট কোম্পানি খুলছি, ডিফারেন্ট বিজনেস খুলছি, তাকে বলবো হচ্ছে স্ট্যাটিউটরি কোম্পানি। তার মানে কি, যে সমস্ত কোম্পানি বিধানসভা লোকসভায় বিশেষ আইন তৈরির মাধ্যমে গঠিত হয়, তাদেরকে আমরা বলবো স্ট্যাটিউটরি কোম্পানি বা বিধিবদ্ধ কোম্পানি। উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI, দামোদর ভ্যালি কর্পোরেশন বা DVC, তারপর হচ্ছে জীবন বীমা কর্পোরেশন বা LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে এইগুলো কিন্তু রেজিস্টার্ড কোম্পানি নয়, 2013-তে কিন্তু রেজিস্টার্ড নয়, এরা নিজের আইনের মাধ্যমে রেজিস্টার্ড। অর্থাৎ LIC আইনের মাধ্যমে রেজিস্টার্ড, RBI আইনের মাধ্যমে রেজিস্টার্ড, ডিভিসি নিজের আইনের মাধ্যমে রেজিস্টার্ড, RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিজের আইনের মাধ্যমে রেজিস্টার্ড। তাহলে যখন কোনো কোম্পানি নিজের আইনের মাধ্যমে নিজেই রেজিস্টার্ড হয়, তাকে বলা হয় স্ট্যাটিউটরি কোম্পানি। তাহলে এই জায়গায় কিন্তু অনেকের একটু ডাউট থাকে, আশা করব তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার হয়েছে। এভরিওয়ান সবাই থামস আপ দিয়ে দাও। স্ট্যাটিউটরি কোম্পানি ইম্পর্টেন্ট একটা টপিক আমরা কমপ্লিট করলাম। এভরিওয়ান একজন পেপসির লোগো খুঁজে পেয়েছে। কে পেয়েছে? নবনীতা। আচ্ছা, নবনীতার পেপসি পছন্দ, অনেক কষ্ট করে পেপসির একটা লোগো খুঁজে পেয়েছে কমেন্টের মধ্যে। বাকিরা সবাই থামস আপ দিচ্ছে, ও পেপসি পছন্দ, পেপসি দিয়েছে। চলো এরপরে, অন দ্য বেসিস অফ স্ট্রাকচারাল কন্ডিশন, এটাও ইম্পর্টেন্ট এবং এখানেও অনেকের কনফিউশন হয়। দেখো, সবার আগে এটা বোঝার আগে একটা গল্প আগে বলতে হবে। গল্পটা কি? মনে করো ABC প্রাইভেট লিমিটেড, এটা একটা কোম্পানি, রাইট? আবার মনে করো আমি একটা কোম্পানি খুলেছি, মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড, এটা একটা আলাদা কোম্পানি, রাইট? আমাদের দেশে মনে করো দুটো কোম্পানি রয়েছে, ABC প্রাইভেট লিমিটেড একটা আলাদা কোম্পানি, মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড একটা আলাদা কোম্পানি। এবার কি হচ্ছে, প্রত্যেকটা কোম্পানির মালিক কিভাবে হওয়া যায়? শেয়ারের মাধ্যমে। অর্থাৎ আমি কোনো কোম্পানির শেয়ার কিনছি, তাহলে আমাকে কাল থেকে কি বলা হবে? ওই কোম্পানির মালিক। এইবার যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার কেনে, তার মানে কত বললাম? মোর দ্যান 50%। ভালো করে খেয়াল করবে,
আমি কিন্তু বলছি মোর দ্যান 50%, 50%-এর বেশি। আমি কিন্তু একবারও বলছি না মিনিমাম 50%। যদি আমি মিনিমাম 50% বলতাম তাহলে কিন্তু 50% হলেও চলতো। আমি বলছি মোর দ্যান 50%, তাহলে শুধু 50%-এ কাজ চলবে না, 50.1% হলেও চলবে, 50.001% হলেও চলবে। মানে মেন কথা হচ্ছে 50%-এর থেকে একটু বেশি হতে হবে, রাইট? তাই আমি বলেছি মোর দ্যান 50%, অর্থাৎ 50%-এর বেশি। এবার কোনো একটা কোম্পানি অন্য একটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার যদি কিনে নেয়, তাহলে যে কোম্পানিটা কিনেছে সেই কোম্পানিটাকে বলবো হোল্ডিং কোম্পানি বা বড় কোম্পানি, এবং সেই কোম্পানিটা যে কোম্পানির শেয়ারটা কিনলো সেই কোম্পানিটাকে বলা হবে এই বড় কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি। তাহলে যে বড় কোম্পানিটা অন্য কোনো কোম্পানির 50%-এর বেশি শেয়ার কিনে নিচ্ছে, অর্থাৎ তার উপরে কাল থেকে কন্ট্রোল করবে, কারণ 50%-এর বেশি শেয়ার মানে কি আমার পুরো রাইট আছে ওকে কন্ট্রোল করার, আমার কথা শুনে চলবে। তাই আমাকে বলা হবে কি, আমাকে বলা হবে হোল্ডিং কোম্পানি। আর যার শেয়ার কেনা হলো সে ওর কথা শুনে চলবে, তাহলে ওকে বলা হবে সাবসিডিয়ারি কোম্পানি, রাইট? তাহলে কনসেপ্ট ক্লিয়ার? তাহলে মিনিমাম নয়, মোর দ্যান 50%, রাইট? সরকারি কোম্পানির জন্য কি ছিল? সরকারি কোম্পানির জন্য ছিল কিন্তু মিনিমাম 51%, তার মানে ওখানে কিন্তু 51% হলেও চলতো। কিন্তু হোল্ডিং কোম্পানি হতে গেলে তোমাকে মোর দ্যান 50% হতে হবে, মিনিমাম 50% হলে চলবে না। তাহলে দুটো উদাহরণ দিচ্ছি, তোমরা অ্যান্সার দাও। এবিসি কোম্পানি কি করেছে? এবিসি কোম্পানি 49.99% শেয়ার হোল্ড করে মনোজি সরকার ক্লাসেস কোম্পানির। তাহলে এবিসি কোম্পানিকে কি হোল্ডিং কোম্পানি বলা হবে? ইয়েস অথবা নো বলো। চলো, ইয়েস অর নো। এই ক্ষেত্রে আমরা এবিসি কোম্পানিকে কি হোল্ডিং কোম্পানি বলবো? বলবো না, নো, এক্স্যাক্টলি সবাই রাইট অ্যান্সার দিয়েছে। এবার বলো আরেকটা উদাহরণ, 50% মালিক হচ্ছে গিয়ে এবিসি কোম্পানি এমএস ক্লাসেস প্রাইভেট লিমিটেডের। এবার বলো এবিসি কোম্পানিকে কি এমএস ক্লাসেস প্রাইভেট লিমিটেডের হোল্ডিং কোম্পানি বলা হবে? ইয়েস অথবা নো বলো এভরিওয়ান, ইয়েস অথবা নো, হোল্ডিং কোম্পানি বলা হবে? নো, রাইট অ্যান্সার। চলো, এভরিওয়ান ইজ রাইট। এবার বলো আমি 50.0001%-এর মালিক। কি বললাম? 50.0001%-এর মালিক। তাহলে কি আমাকে এবিসি কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা হবে? ইয়েস অথবা নো বলো। ইয়েস 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 ইয়েস, সবাই রাইট, সবাই রাইট, ফাটাফাটি। এই তো কনসেপ্ট পুরো ক্লিয়ার আমাদের। চলো, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির মোর দ্যান 50% শেয়ারের মালিক হয়, তাহলে আমরা তাকে সেই কোম্পানির হোল্ডিং কোম্পানি বলবো, আর যে কোম্পানির শেয়ারটা কেনা হয়েছে সেই কোম্পানিটাকে বলবো আমরা সাবসিডিয়ারি কোম্পানি বা অধীনস্থ কোম্পানি। গট ইট? চলো, সুন্দর একটা টপিক আমরা কমপ্লিট করলাম। এবার একটা উদাহরণ দিই। মনে করো এ কোম্পানি বি কোম্পানির 51% শেয়ার হোল্ড করছে, বি কোম্পানি আবার সি কোম্পানির 60% শেয়ার হোল্ড করছে। তাহলে দেখো এ কোম্পানিকে আমরা বি কোম্পানির হোল্ডিং কোম্পানি বলতে পারি, কারণ এ কোম্পানি বি কোম্পানির 51% শেয়ার হোল্ড করছে, মোর দ্যান 50%, তাহলে হোল্ডিং কোম্পানি। আবার দেখো বি কোম্পানি সি কোম্পানির 60% হোল্ড করছে, তাহলে কিন্তু বি কোম্পানিকেও সি কোম্পানির হোল্ডিং কোম্পানি বলতে পারি। আবার যেহেতু এ কোম্পানি বি কোম্পানিকে হোল্ড করে, আবার বি কোম্পানি যেহেতু সি কোম্পানিকে হোল্ড করে, তাই আমরা এটাও বলতে পারি এ কোম্পানি সি কোম্পানিরও হোল্ডিং কোম্পানি। গট ইট এভরিওয়ান? যেহেতু এ কোম্পানি বি কোম্পানির হোল্ডিং কোম্পানি, আবার বি কোম্পানি সি কোম্পানির হোল্ডিং কোম্পানি, তাহলে ইনডাইরেক্টলি বলতে পারি সবার বাবাকে, সবার বাবা হচ্ছে এ, কারণ এ হচ্ছে গিয়ে বি কোম্পানিরও মালিক, আবার বি কোম্পানি সি কোম্পানির মালিক, তাই বলতে পারি এ কোম্পানি বি এবং সি দুজনেরই হোল্ডিং কোম্পানি। আর সি কোম্পানিকে বলতে পারি এ কোম্পানি এবং বি কোম্পানি দুজনেরই সাবসিডিয়ারি কোম্পানি। গট ইট এভরিওয়ান? চলো, সুন্দর এক্সাম্পল, সবাই থামস আপ। চলো, এরপর কোম্পানির ইম্পর্টেন্ট বেশ কিছু পয়েন্টস থাকে, ইম্পর্টেন্ট বেশ কিছু আইটেমস থাকে, সেইগুলোকে আমরা একটুখানি আলোচনা করি। সবার আগে আমার খুব ফেভারিট এই টপিকটা, একটা হচ্ছে মোয়া।
ছোটবেলা থেকে আমরা মোয়া খেতে পছন্দ করি, তো কোম্পানির লোকেরা মোয়া খায়, রাইট? কোম্পানি যখন তৈরি করছে সবার প্রথমে মোয়া বানায় ওরা, অর্থাৎ কোম্পানি সবার প্রথম রান্না কি করবে? মোয়া বানাবে। অর্থাৎ আমার ফেভারিট মোয়া, যার যার ফেভারিট মোয়া সবাই একটু ইয়েস লিখে দাও, আই লাভ মোয়া, রাইট? তো কোম্পানি সবার প্রথমে জীবনে কি বানায়? মোয়া রান্না করা শেখে। তারপরে মোয়া রান্না করার পর আওয়া রান্না করা শেখে, রাইট? এবং এই দুটো হচ্ছে কোম্পানির মেন দুটো টেস্টি টেস্টি ডিশ, টেস্টি টেস্টি খাবার। এবং এই দুটোর ওয়ার্ডের মিনিং হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা শর্টে বলে থাকি মোয়া, আর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যাকে আমরা শর্টে বলে থাকি আওয়া। তাহলে মোয়া আর আওয়া। মোয়া মানে কি? পরিমেল বন্ধ বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আওয়া মানে কি? পরিমেল নিয়মাবলী, অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এই দুটো হচ্ছে কোম্পানির মোস্ট 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 ইম্পর্টেন্ট দুটো ডকুমেন্টস। তাহলে যখন কোনো কোম্পানি আমরা তৈরি করব, সেটা আমাদের প্রাইভেট কোম্পানি হোক, সেটা আমাদের পাবলিক কোম্পানি হোক, সব থেকে ইম্পর্টেন্ট দুটো ডকুমেন্টস কি তৈরি করা হবে? মোয়া আর আওয়া, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। মোয়ার মধ্যে কি লেখা থাকে? মোয়া হচ্ছে কোম্পানির এমন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস যার মধ্যে কোম্পানির নাম কি, কোম্পানির উদ্দেশ্য কি, কেন খোলা হচ্ছে, কোম্পানি কোথায় অবস্থিত, তার প্লেসটা কি, কোম্পানির টোটাল কত শেয়ার ক্যাপিটাল থাকতে পারে, কোম্পানির সদস্যদের রেসপন্সিবিলিটি বা দায় কত, লিমিটেড লাইবিলিটি কত, সেই সমস্ত কিছু ইনফরমেশন। অর্থাৎ একটা কোম্পানির বেসিক ইম্পর্টেন্ট সমস্ত ইনফরমেশন প্রথমবারের জন্য যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর মধ্যে লিখে রাখা হয়, এবং যে ডকুমেন্টসটা দেখলে আমরা কোনো কোম্পানির সমস্ত জিনিসগুলোকে জানতে পারবো, সেই ইম্পর্টেন্স ডকুমেন্টটাকে বলা হয় মোয়া বা মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বা পরিমেল বন্ধ। কোম্পানির আরো একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস যার নাম হচ্ছে পরিমেল নিয়মাবলী। নাম শুনেই বুঝতে পারছি নিয়ম কানুন লেখা থাকে, অর্থাৎ প্রত্যেকদিন কোম্পানি কিভাবে চলবে, অর্থাৎ কোম্পানি কিভাবে পরিচালনা হবে, সেই সমস্ত ইম্পর্টেন্ট রুলস রেগুলেশন, সেই সমস্ত ইম্পর্টেন্ট নিয়ম কানুন লেখা থাকে যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস এর মধ্যে, তাকে আমরা বলবো এ বা আওয়া, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। তাহলে দুটো ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমরা বুঝতে পারলাম, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন বা মোয়া আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন বা আওয়া। তাহলে আজকের পর থেকে এই দুটো টপিক আমরা কোনোদিন ভুলবো না, রাইট? মোয়া আর আওয়া। চলো এরপর প্রসপেক্টাস বা বিবরণপত্র। প্রসপেক্টাস মানে হচ্ছে যখন কোনো কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বা ডিবেঞ্চার কেনার জন্য আমন্ত্রণ জানায়, অর্থাৎ আমি আমার কোম্পানির শেয়ারটা পাবলিকের কাছে বিক্রি করতে চাইছি, তো লোককে তো জানাতে হবে। যেমন করে লোক যখন বিয়ে করে বা লোকে যখন জন্মদিন করে বড় করে, তখন সবার বাড়িতে বাড়িতে গিয়ে ইনভিটেশন কার্ড দেয় কিনা, সেম লাইক দ্যাট যখন কোনো কোম্পানি কি করে, যে তার শেয়ার বিক্রি করবে বলছে, তার লোককে তো জানাতে হবে যে আপনি এতগুলো শেয়ার এত টাকার বিনিময়ে কিনতে পারেন এবং এত দিনের মধ্যে কিনতে পারেন। সেই ইনফরমেশন গুলো জানাবার জন্য প্রত্যেকটা কোম্পানি যে ডকুমেন্টসটা বানিয়ে পাবলিকের কাছে ইস্যু করে, সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টসটাকে আমরা বলে থাকি বিবরণপত্র বা প্রসপেক্টাস। তাহলে বিবরণপত্র বা প্রসপেক্টাস কাকে বলে? এমন একটা ডকুমেন্টস যার মাধ্যমে কোম্পানি তার শেয়ার বিক্রি বা ডিবেঞ্চার বিক্রি করার সমস্ত ইনফরমেশন লিখে পাবলিকের কাছে জানাচ্ছে, এবং যেটা পড়ে পাবলিক ডিসাইড করবে যে এই কোম্পানির শেয়ার কিনবো কি কিনবো না, বা কত দামে কিনবো, কবে কিনবো, ইত্যাদি জিনিসগুলো, তাকে আমরা বলবো বিবরণপত্র বা প্রসপেক্টাস। গট ইট? এরপর বিবরণপত্রের পরিবর্তে বিবৃতি। দেখো অনেক সময় এরকম করা হয় যে কোনো একটা কোম্পানি এক বছরে অনেকবার আমাদের বিবরণপত্র বিলি করতে হবে, কারণ অনেকবার শেয়ার বিক্রি করতে চাইছে। আবার কখনো কখনো শর্ট টাইমের মধ্যে কোম্পানি শেয়ার বিলি করতে চাইছে, তখন বড় প্রসপেক্টাস, বড় বিবরণপত্র বিলি করার জন্য সময় থাকে না বা বারবার সম্ভব হয় না। তখন বলা হয় যে কোনো কোম্পানি যদি তার শেয়ার বিলি করতে চায়, এবং সেক্ষেত্রে বিবরণপত্র বা প্রসপেক্টাস যদি বিলি না করে বা বিলি করতে না চায়, তাহলে সেই কোম্পানির শেয়ার যেদিন বন্টন করতে চাইছে, যেদিন শেয়ার বিক্রি করতে চাইছে, তার ঠিক 3 দিন আগে কোম্পানি চাইলে একটা সংক্ষিপ্ত বিবরণপত্র প্রকাশ করতে পারে, যা হচ্ছে গিয়ে স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস বা বিবরণপত্রের পরিবর্তে বিবৃতি নামে ডাকা হয়। তাহলে মেন বিবরণপত্র হচ্ছে প্রসপেক্টাস, এবং যদি কোম্পানি চায় বিবরণপত্র প্রকাশ না করে, তাহলে সেক্ষেত্রে যেদিন শেয়ার বিক্রি করবে তার ঠিক 3 দিন আগে আমাদেরকে নিবন্ধক বা ROC, রেজিস্ট্রার অফ কোম্পানি, অর্থাৎ যেখানে সমস্ত কোম্পানির ডেটাগুলো গভর্নমেন্টের কাছে জমা থাকে, সেই অথরিটির নাম হচ্ছে ROC বা রেজিস্ট্রার অফ কোম্পানি। তার কাছে
যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা গভর্নমেন্টকে 3 দিন আগে শেয়ার বিক্রি করার আগে জমা দিতে হয় তাকে আমরা বলবো স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস বা বিবরণ পত্রের পরিবর্তে বিবৃতি। গট ইট? এরপর দুটো ইম্পর্টেন্ট টার্মস আমরা শিখবো, ন্যূনতম আদায় বা মিনিমাম সাবস্ক্রিপশন। এবার কোম্পানি শেয়ার বিক্রি করতে চাইছে, ধরো মনে করো মনোজিৎ সরকার ক্লাসেস প্রাইভেট লিমিটেড, আমি কালকে কোম্পানি খুলেছি, বা মনোজিৎ সরকার ক্লাসেস পাবলিক লিমিটেড কোম্পানি বা পাবলিক কোম্পানি খুলেছি, এবং আমি আমার কোম্পানির শেয়ারটা পাবলিকের কাছে শেয়ার মার্কেটে বিক্রি করতে চাই। এবার আমার কোম্পানি আমি লাস্ট 2-5 বছর ধরে পড়াচ্ছি, তাহলে যারা আমাকে চেনে দ্যাটস অল, তোমরা আমাকে চেনো, কিন্তু তাই বলে কি সবাই এখন আমাকে চিনে গেছে? এখন অনেকেই চেনে না। তাহলে আমার কোম্পানির শেয়ার যদি পাবলিকের কাছে বিক্রি করতে চাই, তার কি ডিমান্ড খুব বেশি আছে? কারণ লোকে তো খুব বেশি চেনে না আমার কাছে, রাইট? কিন্তু রিলায়েন্স কোম্পানিকে লোকে সবাই চেনে। এই জন্য নতুন যখন কোনো কোম্পানির শেয়ার বিক্রি করতে চায়, তাহলে তার আশঙ্কা রয়েছে যে তার কোম্পানির শেয়ার হয়তো বিক্রি নাও হতে পারে। সেই জন্য আইন বলছে যে তোমার শেয়ার বিক্রি করা সাকসেসফুল হয়েছে আমরা তখনই মনে করব যখন তোমার শেয়ার বিক্রি করার মিনিমাম সাবস্ক্রিপশন 90% আদায় হবে। অর্থাৎ আমি যদি 100টা শেয়ার বিক্রি করতে চাই, মিনিমাম 90টা শেয়ার লোকে কিনেছে, তখনই বলা হবে আমার শেয়ার বিক্রি করা সাকসেসফুল হয়েছে। তাহলে মিনিমাম সাবস্ক্রিপশন কত হতে হবে? 90%। অর্থাৎ আমি টোটাল যত শেয়ার বিক্রি করতে চাইছি তার 90% মিনিমাম লোকে কিনতে হবে। একে বলা হয় মিনিমাম সাবস্ক্রিপশন অফ শেয়ার। এখান থেকেও কিন্তু আমাদের কিন্তু একটা MCQ কিন্তু আসে। এরপর প্রাথমিক খরচ বা প্রিলিমিনারি এক্সপেন্সেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমি একটুখানি ভালোভাবে তোমাদেরকে এটা বোঝাই। এটা বুঝতে গেলে একটা ঘটনা আগে বুঝতে হবে, একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আগে বুঝতে হবে। দেখো, মনে করো তুমি কালকে একটা কোম্পানি খুলবে, তোমার ইচ্ছা হয়েছে, তুমি তোমার 2-4জন বন্ধুদের সাথে ডিসকাস করলে যে আমি এই ধরনের কোম্পানি খুলতে চাই। যার নলেজ হচ্ছে কোম্পানি খোলার, সেই এক ধরনের CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো অ্যাকাউন্টেন্ট বা কোনো ফাইন্যান্সের ছেলে, বা তুমি আমাকে ফোন করে জিজ্ঞাসা করলে যে স্যার আমি কোম্পানি খুলবো, তো আমি কি করব? তো আমি তোমাকে হেল্প করছি, আমি তোমাকে গাইড করছি, আমি তোমার বিভিন্ন ডকুমেন্টস বানিয়ে দিচ্ছি, রাইট? এবং তার জন্য তোমার কাছ থেকে আমি চার্জ নিচ্ছি, বা অন্য যারা যারা যে কাজ করবে তারা সবাই চার্জ নেবে তোমার কাছ থেকে। তোমার কোম্পানি খুলতে গেলে সবার আগে একটা বিল্ডিং বানাতে হবে, তার রেন্ট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত খরচাগুলো হবে। কিন্তু বলো তো, এখনো কি কোম্পানি তৈরি হয়েছে? কোম্পানি তৈরি হয়নি। তাহলে মনে করো এটা হচ্ছে আমার একটা টাইম লাইন। আমি আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমি কি চাইছি? আমি একটা কোম্পানি খুলতে চাইছি, ইনকর্পোরেশন করতে চাইছি একটা কোম্পানি। যখন আমি চাইছি তখন থেকে আমাদেরকে বেশ কিছু কাজ করে যেতে হবে, বেশ কিছু ডকুমেন্টস তৈরি করতে হবে, ঘর ভাড়া নিতে হবে, বিভিন্ন অ্যাকাউন্টেন্টকে হায়ার করতে হবে, স্যালারি দিতে হবে। তারা আমার হয়ে কি কাজ করবে? কোম্পানি তৈরি করার জন্য সমস্ত কাজকর্ম কিন্তু করবে, এবং তার জন্য কিন্তু আমার পকেট থেকে খরচা হচ্ছে। কিন্তু এখনো কোম্পানি তৈরি হয়নি, কিন্তু কোম্পানির জন্য খরচা করে যাচ্ছি। এবার মনে করো আমি কোম্পানি তৈরি করার চেষ্টা করছি 1 জানুয়ারি 2026 দাঁড়িয়ে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 ভাবলাম একটা কোম্পানি খুলবো, এবং সেই অনুযায়ী সব কাজকর্ম করছি, ডকুমেন্টেশন রেডি করছি, জেরক্স করছি, গভর্নমেন্টের কাছে জমা দিচ্ছি, এবং আমার কোম্পানিটা অফিসিয়ালি ইনকর্পোরেট হয়েছে 2013 আইনের মধ্যে রেজিস্টার্ড হলো, এবং কোম্পানি আইন বললো যে আজকে থেকে তুমি কোম্পানি। সেই ডেটটা হচ্ছে মনে করো 1 এপ্রিল 2026। তাহলে আমার কোম্পানির জন্ম কবে হলো? 1 এপ্রিল 2026। কোম্পানির অস্তিত্ব কবে থেকে এলো? 1 এপ্রিল 2026। কিন্তু এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমার কোম্পানি কি ছিল? এই গ্যাপের মধ্যে কোনো কোম্পানি ছিল না। কিন্তু এখানে আমরা যে খরচাগুলো করছি সেগুলো কিন্তু কোম্পানি তৈরি করার জন্যই করছি। তার মানে এইখানে যে খরচাগুলো হচ্ছে সেগুলোকে আমি এক কথাই বলতে পারি কোম্পানির খরচা, কিন্তু কোম্পানি নেই, কোম্পানির জন্যই করছি। তাহলে কোম্পানি নেই কিন্তু কোম্পানির জন্য খরচা করছি, কোম্পানি তৈরি হওয়ার আগে করছি, সেই ধরনের খরচাগুলোকে আমরা বলে থাকি প্রিলিমিনারি এক্সপেন্সেস বা প্রাথমিক খরচ। তাহলে কোম্পানি তৈরি হওয়ার আগে, কোম্পানি তৈরি করার জন্য, কোম্পানির জন্য যে খরচাগুলো করে থাকি তখন কোম্পানির অস্তিত্ব নেই, সেই সময়ের খরচাগুলোকে আমরা বলে থাকি প্রিলিমিনারি এক্সপেন্সেস, রাইট? এবার কোম্পানি গঠনের খরচা ইত্যাদি ইত্যাদি এইগুলো হচ্ছে আমাদের জন্য প্রিলিমিনারি এক্সপেন্সেস, এবং এটি কিন্তু কোম্পানি তৈরি হয়ে যাবার পর সেটা আমরা ব্যালেন্স শিটের মধ্যে অ্যাজ এ
অ্যাসেট হিসাবে দেখাবো, রাইট? তাহলে এটা পরবর্তীকালে যেদিন কোম্পানি তৈরি হলো তারপরে কোম্পানি তৈরি হয়ে গেছে, কোম্পানির অ্যাকাউন্টস তৈরি হবে এবং কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে তখন আমরা ওটাকে অ্যাসেট হিসেবে দেখাবো। তাহলে এই খরচা হচ্ছে এমন একটা খরচা যেটা কোম্পানি তৈরি হওয়ার আগে হয়েছে, কোম্পানির জন্য হয়েছে, কিন্তু কোম্পানি ছিলই না সেই সময়। সেই জন্য এই খরচাগুলোকে বলা হয় প্রাথমিক খরচা বা প্রিলিমিনারি এক্সপেন্সেস। ওয়ান অফ ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবং একটা উদাহরণ যদি বলি, প্রিলিমিনারি এক্সপেন্সেস হচ্ছে আমাদের একটা উদাহরণ, রাইট? আরো অনেক রকমের খরচা হয়ে থাকে, যেমন অ্যাকাউন্টিং চার্জেস ফর দ্য ইনকর্পোরেশন কস্ট ইত্যাদি সবকিছু আমার জন্য কিন্তু প্রিলিমিনারি এক্সপেন্সেস বা প্রাথমিক খরচা হিসেবে ধরা হবে। এবার যেদিন কোম্পানি হয়ে গেল, সেই কোম্পানি হয়ে যাবার পর এই খরচাগুলোকে তো খরচা হিসেবে দেখাতে হবে, কারণ যখন খরচা হয়েছে তখন তো কোম্পানির ব্যালেন্স শিটই নেই, তখন তো কোম্পানির কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই নেই, কারণ যার অস্তিত্ব নেই তার অ্যাকাউন্টস কি বানাতে পারবো না, রাইট? তাই যেদিন কোম্পানি তৈরি হচ্ছে তারপর সেইগুলোকে খরচা হিসেবে ট্রিট করার জন্য সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সাথে এগুলোকে আমরা অ্যাডজাস্ট করব। কার সাথে অ্যাডজাস্ট করব? ফার্স্ট, সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে। তাহলে যদি এমসিকিউ আসে যে প্রিলিমিনারি এক্সপেন্সেস কোম্পানি তৈরি হওয়ার পর কার সাথে অ্যাডজাস্ট করা হয়, কার সাথে রিটেন অফ করা হয়, তাহলে আমরা বলবো আইদার সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে বা সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভের সাথে, আর দুই, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের সাথে, স্টেটমেন্ট অফ পিএল এর সাথে। তাহলে আমরা আইদার সিকিউরিটিজ প্রিমিয়ামের সাথে রাইট অফ করবো, অ্যাডজাস্ট করবো এই প্রিলিমিনারি এক্সপেন্সেস গুলোকে, অথবা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের সাথে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি, খরচা হিসাবে দেখাতে পারি। তাহলে ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের কিন্তু কমপ্লিট হয়েছে। চলো এরপর আর কিছু ছোট ছোট টপিক আমাদের বাকি। সবার আগে দেখো শেয়ার কাকে বলে। শেয়ার কাকে বলে অলরেডি আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, যে কোনো কোম্পানির টোটাল যা মূলধন, টোটাল যা ক্যাপিটাল, সেই ক্যাপিটাল গুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে এবং এক একটা ভাগের এক একটা ফেস ভ্যালু বা মূল্য থাকে, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের একটা কিন্তু মূল্য থাকে। 10 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 1 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে। অর্থাৎ যখন কোনো কোম্পানি তৈরি হচ্ছে তখনই সে ডিসাইড করে নেয় যে আমার এক একটা শেয়ারের ফেস ভ্যালু, এক একটা শেয়ারের মূল্য কি হবে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা যাই হোক না কেন, অর্থাৎ প্রত্যেকটা শেয়ারের এক একটা ভাগের এক একটা দাম ডিসাইড করা হচ্ছে এবং এই এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে কোম্পানির আমরা বলে থাকি শেয়ার। এবারে শেয়ার কত রকমের হয়ে থাকে? শেয়ার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার, আর একটা সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, রাইট? এবার অগ্রাধিকার শেয়ার কাকে বলে বা প্রেফারেন্স শেয়ার কাকে বলে? এভরিওয়ান এখনো পর্যন্ত সব ক্লিয়ার? শেয়ার কাকে বলে আমরা বুঝতে পেরেছি। শেয়ার হচ্ছে কোম্পানির টোটাল যা ক্যাপিটাল রয়েছে সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং এক একটা ভাগের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু থাকে, তাকে আমরা বলে থাকি শেয়ার। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলে থাকি শেয়ার। চলো শেয়ার কত রকমের হয়? শেয়ার হচ্ছে প্রেফারেন্স শেয়ার আর একটা হচ্ছে আমাদের ইকুইটি শেয়ার। চলো প্রেফারেন্স শেয়ার কাকে বলে? নাম শুনেই উত্তর, প্রেফারেন্স প্রেফারেন্স প্রেফারেন্স, অগ্রাধিকার অগ্রাধিকার। তার মানে কি কোনো একটা জিনিসে কাউকে বেশি অধিকার দেওয়া হচ্ছে, বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে। দেখবে যখন তুমি কোথাও যাচ্ছ, দুই বন্ধু পাশাপাশি বসে রয়েছে, কোনো একজন তৃতীয় ব্যক্তি এলো, দেখবে কারোর সাথে একটু বেশি কথা বলে, তার মানে আমি বুঝবো তাকে সে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, বেশি প্রায়োরিটি দিচ্ছে, বেশি প্রেফারেন্স দিচ্ছে। সেম ভাবে তোমার কাছে রয়েছে দু রকম শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার, একটা হচ্ছে ইকুইটি শেয়ার, রাইট? তো প্রেফারেন্স শেয়ারের মালিকদেরকে কোম্পানি বেশি প্রেফারেন্স দেয়, বেশি তাদেরকে ইম্পর্টেন্স দেয়, তাই এদের নাম হচ্ছে প্রেফারেন্স শেয়ার। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়ে তাকে বেশি প্রেফারেন্স দেবে, বেশি প্রায়োরিটি দেবে? দেখো কি কি। একটা হচ্ছে কোম্পানি যখন ডিভিডেন্ড বা লভ্যাংশ বা লাভের অংশ সমস্ত মালিকদের মধ্যে ডিভাইড করবে, সবার আগে বলো যে কোনো কোম্পানি সারা বছর ধরে যা প্রফিট কামাচ্ছে সেই প্রফিটটা কার? মালিকের। অবভিয়াসলি মালিক বিজনেসে টাকা ইনভেস্ট করেছে, সেখান থেকে যা প্রফিট হবে প্রফিটটা কার? মালিকের। এবার সেই প্রফিটটা সমস্ত মালিকদের মধ্যে ভাগ করতে হবে কিনা, সেই ভাগ করে দেওয়ার মাধ্যমটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড, রাইট? তাহলে প্রত্যেকটা মালিকের মধ্যে প্রফিটটাকে ভাগ করে দেওয়ার মাধ্যমটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড। এবার প্রেফারেন্স শেয়ার হোল্ডাররাও মালিক, আমার ইকুইটি শেয়ার হোল্ডাররাও মালিক, কিন্তু যখন লাভের অংশ দেওয়ার কথা আসবে সবার আগে কাকে দেব? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের। তারপরে যদি টাকা বেঁচে থাকে
তবে কারা পাবে? ইকুইটি শেয়ার হোল্ডাররা। তাহলে আগে সুযোগ কারা পেলো? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা। তাই একে কি নামে ডাকা হয়? অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার কিসের বিষয়ে আগে থেকে অধিকার পাচ্ছে? লভ্যাংশ পাবার বিষয়ে। আর একটা কোথায় অধিকার পাবে? বাই চান্স কোনোদিন যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, অর্থাৎ কোম্পানি আইন কোনো কারণে কোনো কোম্পানিকে বন্ধ করতে চাইছে, যখন বন্ধ হবে কোম্পানির যত সম্পত্তি রয়েছে সেগুলোকে বিক্রি হবে এবং তার বিনিময়ে যে টাকাটা আসবে সেই টাকাটা কার? মালিকের। তখনও সেই টাকাটা দেবার ব্যাপারে সবার আগে অধিকার পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের প্রেফারেন্স শেয়ার কেন বলা হচ্ছে? কারণ তারা লাভের অংশ, লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়ার ব্যাপারে ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে আগে অধিকার পায়। কোম্পানি বন্ধ হয়ে গেলে সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তারা আগে অধিকার পায়। তাই তাদেরকে কি নামে ডাকা হয়? প্রেফারেন্স শেয়ার হোল্ডার নামে ডাকা হয়। আর ইকুইটি শেয়ার হোল্ডাররা এই দুটো অধিকার পাচ্ছে না, তাই তাদেরকে বলা হয় ইকুইটি শেয়ার হোল্ডার বা ইকুইটি শেয়ার ক্যাপিটালের মালিক। রাইট? তাহলে ইকুইটি শেয়ার বুঝতে পারলাম। যারা এই ধরনের সুবিধা পাবে না যেটা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পায় তাদেরকেই আমরা বলে থাকি ইকুইটি শেয়ার। তাহলে এক কথায় বলতে পারি যারা প্রেফারেন্স শেয়ার হোল্ডার নয় তারাই ইকুইটি শেয়ার হোল্ডার। আর প্রেফারেন্স শেয়ার হোল্ডার কারা? যারা ইকুইটি শেয়ার হোল্ডারের থেকে এই দুটো বেনিফিট পায় তাদেরকে আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডার বলবো। সিম্পল। এবার তোমার মনে একটা প্রশ্ন আসছে, তাহলে লোকে প্রেফারেন্স শেয়ার কেনে শেয়ার মার্কেট থেকে নাকি ইকুইটি শেয়ার কেনে? দেখো, শেয়ার মার্কেটের লোক অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ার বেশি কেনে। তো প্রশ্ন হচ্ছে, স্যার আপনি বললেন যে প্রেফারেন্স শেয়ার হোল্ডার কিনলে, প্রেফারেন্স শেয়ার কিনলে এই দুটো সুবিধা বেশি পাওয়া যাচ্ছে, তাহলে আমি কেন প্রেফারেন্স শেয়ার কিনবো না? অসুবিধাও আছে। অসুবিধাটা কি? তুমি প্রেফারেন্স শেয়ার হোল্ডার হিসেবে এই দুটো সুবিধা তো পাচ্ছ, সব থেকে বড় অসুবিধা হচ্ছে তুমি ফুল মালিক হতে পারছো না, তুমি ফুল মালিক হওয়ার রাইট পাচ্ছ না। অর্থাৎ আমরা জানি শেয়ার এই কারণে কিনি মালিক হওয়ার জন্য, এবং আমার শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে শেয়ারের দাম বাড়িয়ে শেয়ার থেকে বেশি পরিমাণে ইনকাম করার জন্য। প্রথম কথা হচ্ছে কোম্পানি নর্মালি ইকুইটি শেয়ারই বেশি বিক্রি করে, প্রেফারেন্স শেয়ার হোল্ডার বা প্রেফারেন্স শেয়ার কোনো কোম্পানি নর্মালি বিক্রি করে না, খুব কম বিক্রি করে, সেই জন্য আমরা প্রেফারেন্স শেয়ার কিনতে পারবো না। দ্বিতীয়, যদি কোনো কোম্পানির প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ার দুটোই থাকে, আমি কোনটা কিনতে পছন্দ করবো? লোক কোনটা কিনতে পছন্দ করে? নর্মালি লোক ইকুইটি শেয়ার কিনতেই পছন্দ করে। কেন? যতই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের এই দুটো সুবিধা থাক না কেন, যখন কোনো কোম্পানিতে কোনো ভোট দেওয়ার কথা আসবে, অর্থাৎ কোনো ডিসিশন নেবার কথা আসবে, সেই ডিসিশন নেবার ব্যাপারে সব থেকে বেশি অধিকার থাকে ইকুইটি শেয়ার হোল্ডারদের। তাহলে মুকেশ আম্বানির কাছে কোন শেয়ার রয়েছে? মুকেশ আম্বানির কাছে রয়েছে ইকুইটি শেয়ার, কারণ ওর কাছে সব থেকে বেশি পাওয়ার রয়েছে রিলায়েন্স কোম্পানির ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য। তাহলে আমার যদি মনে হয় আমি কোম্পানির মেন মালিক হতে চাই, সব থেকে বেশি পাওয়ারফুল ব্যক্তি হতে চাই, তাহলে অবভিয়াসলি আমি ইকুইটি শেয়ার কিনবো। এবং ইকুইটি শেয়ার শেয়ার মার্কেটে বেশি বিক্রি হয়, তাই লোকে ইকুইটি শেয়ার কিনতে পছন্দ করে। আজকে আমি কম টাকায় শেয়ার কিনবো, কালকে শেয়ার মার্কেটে বেশি দামে বিক্রি করবো এবং বেশি টাকা প্রফিট করবো। তাই ইকুইটি শেয়ারটা বাস্তব ক্ষেত্রে বেশি এগিয়ে থাকে, যতই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের এই দুটো বিষয়ে সুবিধা হোক না কেন। গট ইট? এবারে অনেক সময় শেয়ার মার্কেটে হয়তো তুমি কোথাও দেখেছো গুগলের মধ্যে বা কোনো ওয়েবসাইটে স্টক মার্কেট বলে, অনেকে বলে শেয়ার মার্কেট, অনেকে বলে স্টক মার্কেট, বলে যে আমি স্টক মার্কেট থেকে এতগুলো শেয়ার কিনেছি। তো প্রশ্ন হচ্ছে, শেয়ার আর স্টক এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো, শেয়ার আর স্টকের মধ্যে পার্থক্য রয়েছে। সবার আগে বলি, প্রত্যেকটা শেয়ারের ক্যারেক্টার কি ছিল। যদি কোনো একটা জিনিস শেয়ার হয়, তাই শেয়ারের একটা করে ফেস ভ্যালু থাকবে। ফেস ভ্যালু মানে কি? প্রত্যেকটা শেয়ারের একটা করে নির্দিষ্ট দাম থাকবে। ফর এন এক্সাম্পল, মনে করো এটার দাম 10 টাকা। এটা কোন কোম্পানি? মনে করো রিলায়েন্স কোম্পানি। রাইট? তাহলে রিলায়েন্স কোম্পানির একটা শেয়ারের দাম কত, ফেস ভ্যালু কত? 10 টাকা করে। তাহলে প্রত্যেকটা শেয়ারের একটা করে ফেস ভ্যালু থাকে, আগে থেকে ডিসাইডেড। এবার শেয়ার কখনো ফ্র্যাকশনে বিক্রি হয় না। তাহলে তোমাকে যদি রিলায়েন্স কোম্পানির শেয়ার কিনতে হয়, একটা গোটা পুরো শেয়ারটাই কিনতে হবে। অর্থাৎ 1 টাকা 10 টাকা দামের একটা শেয়ার তোমাকে পুরোই কিনতে হবে। তুমি বলতে পারবে না আমাকে অর্ধেক শেয়ার দাও। রাইট? তাহলে এবার তুমি 10 টাকা দেখে মনে হচ্ছে এটা তো মাত্র 10 টাকা দাম, আমি কিনে নেবো। নো, তোমাকে একটা কোম্পানির নাম বলি ইন্টারেস্টিং এর জন্য। আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে তুমি একটু গুগল করে সার্চ করবে MRF। MRF মানে কি? MRF হচ্ছে একটা কোম্পানি যে গাড়ির টায়ার বানায়। যাদের বাইক রয়েছে, যাদের 4 হুইলার রয়েছে, দেখবে MRF কোম্পানির টায়ার বানায়। এবং ইন্ডিয়াতে ওয়ান অফ বেস্ট কোম্পানি যদি বলি টায়ার কোম্পানি, সেটা হচ্ছে MRF কোম্পানি। MRF কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু যদি কথা বলি, সেটা খুবই কম। সেটা 10 টাকা, 5 টাকা কি 1 টাকা, এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট খুবই কম, 100 টাকার নিচে। কিন্তু তুমি একটুখানি কালকে বা আজকে ক্লাস হয়ে যাওয়ার পর একটুখানি গুগল করবে যে কারেন্ট
শেয়ার ভ্যালু অফ দ্য এমআরএফ প্রাইস বা এমআরএফ শেয়ার প্রাইস বলে সার্চ করবে গুগলের মধ্যে, দেখবে আজ যার ফেস ভ্যালু 10 টাকা কি 20 টাকা, তার আজকের দিনে শেয়ার মার্কেটে বিক্রি হচ্ছে মোর দ্যান 1,50,000। অর্থাৎ 1,50,000 পুরো শেয়ারের কথা বলছি না, একটা শেয়ারের দাম অনলি 1,50,000। বুঝতে পারছো? তার মানে এমআরএফ কোম্পানি যখন প্রথম শেয়ার লঞ্চ করেছিল তখন দাম ছিল, তার ফেস ভ্যালু ছিল 10 টাকা কি 20 টাকা সামথিং কিছু একটা হবে, কিন্তু আজকের দিনে শেয়ার মার্কেটে এই কোম্পানির একটা শেয়ারের দাম 1.5 লক্ষ টাকার বেশি। তাহলে তখনকার দিনে যদি কেউ, তোমার বাড়ির কেউ এই এমআরএফ কোম্পানির 100টা শেয়ার কিনে রাখতো মাত্র, তাহলে আজকের দিনে তুমি কোটিপতি হয়ে যেতে, কারণ একটা শেয়ারের দাম 1.5 লাখ টাকা। বুঝতে পারছো দ্য পাওয়ার অফ শেয়ার মার্কেট অ্যান্ড দ্য পাওয়ার অফ ভ্যালু? সেম ভাবে এইবার আজকের দিনে যদি তোমার মনে হয় যে এমআরএফ কোম্পানি তো খুব ভালো কোম্পানি, আমি এমআরএফ কোম্পানির শেয়ার কিনবো, তাহলে মিনিমাম আজকে একটা শেয়ার কিনতে গেলে মার্কেটের দাম কত? 1.5 লক্ষ টাকা। তাহলে তুমি একটা শেয়ার কিনতে গেলে তোমাকে তোমার পকেট থেকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। সেটা কি আমাদের মতো নর্মাল মিডল ক্লাস ফ্যামিলির জন্য কি সম্ভব? সম্ভবই নয়। কিন্তু সেখান থেকে একটা কনসেপ্ট এসছে স্টক। স্টকের ক্ষেত্রে কি হয়, কোনো ব্যক্তি একটা গোটা শেয়ার কিনতে পারছে না, কিন্তু তার ইচ্ছা আমি সেই শেয়ারটা কিনবো, তখন সেই শেয়ারটাকে, একটা শেয়ারকে আবার ছোট 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 ভাগে ভাগ করে দেওয়া হয়, এবং সেই ভাগের কোনো রুলস নেই, যা কিছু হতে পারে। অর্থাৎ 1.5 লাখ টাকার শেয়ারটা আমি 1,000 টাকাতে কেউ কিনলো, 1.5 লাখ টাকা শেয়ারের একটা ছোট অংশ 50 টাকার শেয়ার কিনলো, কেউ 100 টাকার শেয়ার কিনলো, কেউ 200 টাকার শেয়ার কিনলো। অর্থাৎ একটা গোটা শেয়ারকে, যার একটা নির্দিষ্ট ফেস ভ্যালু ছিল, যার একটা নির্দিষ্ট দাম ছিল, যেটা গোটা শেয়ার ছাড়া আমি কিনতে পারছিলাম না, তখন পরবর্তীকালে ওই শেয়ারটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, যাকে বলা হয় স্টক। আর স্টক ছোট ছোট ভাগে কেনা সম্ভব, এবং স্টকের কোনো নির্দিষ্ট ফেস ভ্যালু হয় না, যে কোনো দামে তুমি কিনতে পারো, যে কোনো অ্যামাউন্টে তুমি শেয়ার কিনতে পারো। অর্থাৎ তোমার কাছে 500 টাকা রয়েছে, তুমি 500 টাকার শেয়ার কেনো, তোমার কাছে 1,000 টাকা রয়েছে, তুমি 1,000 টাকার শেয়ার কেনো, তোমার কাছে 1.5 লাখ টাকা রয়েছে, তুমি 1.5 লাখ টাকার শেয়ার কেনো। কিন্তু যদি আমি শেয়ার কিনছিলাম তখন সমস্যা কি হচ্ছিল, গোটা একটা শেয়ার কিনতে হচ্ছিল, তার যা দাম সেই দামেই। কিন্তু স্টক কেনার জন্য তার যা দাম সেই দামে কেনার দরকার নেই, তোমার কাছে যা টাকা রয়েছে তুমি সেই টাকার শেয়ার কিনবে। যেমন করে আমরা যখন কোনো মার্কেটে বাজার করতে যাই, সবজি বাজার করতে যাই, তখন আমি দোকানে গিয়ে কি বলি, দোকানে বলি আমাকে 100 টাকার আলু দাও কি 1 কেজি আলু দাও, রাইট? ওরা কি বলবে যে 1 কেজি আলুর মধ্যে একটা আলু পুরো আসছে না, অর্ধেক অর্ধেক হচ্ছে, তুমি পুরো আলুটা নিতে হবে না, তুমি যতটুকু চাও তুমি ততটুকুই সবজি বাজার করতে পারো। সেম লাইক দ্যাট। তাহলে শেয়ার নির্দিষ্ট ফেস ভ্যালু থাকে, শেয়ার ফ্র্যাকশনে ভাগ করে বিক্রি হয় না, গোটা শেয়ার কিনতে হবে। কিন্তু স্টক শেয়ারের আবার ছোট ছোট ভাগ, যার কোনো নির্দিষ্ট ফেস ভ্যালু নেই, যেটা যে কোনো অ্যামাউন্টে কেনা যেতে পারে, তাকে আমরা বলবো স্টক, রাইট? এই জায়গাতেও অনেকের একটু ডিফিকাল্ট মনে হয়, অনেকের একটু কনসেপ্টের প্রবলেম থাকে। তাহলে আই হোপ সো আজকের পরে স্টক আর শেয়ারের মধ্যে আমরা ডিফারেন্স বুঝতে পারছি। তাহলে বাস্তবে যারা এই কনসেপ্টটা জানে না, তাদের কাছে শেয়ারও যা, স্টকও তাই, কারণ একই কোম্পানির আমরা জিনিস কিনছি, কিন্তু টেকনিক্যালি ডিফারেন্স আছে। শেয়ার মানে নির্দিষ্ট ফেস ভ্যালু থাকবে, স্টক মানে নির্দিষ্ট ফেস ভ্যালু থাকবে না, যে কোনো দামে কেনা যেতে পারে। সবাই থামস আপ দিয়ে দাও, একটা ইম্পর্টেন্ট জটিল আমরা আজকে কনসেপ্ট শিখলাম। হ্যাঁ, একজন বলছে বিরাট কোহলি এমআরএফ এর ব্যাট ইউজ করে, একদম তাই। বিরাট কোহলির ব্যাটটাকে স্পন্সর কে করে? এমআরএফ কোম্পানি। এবং সেই এমআরএফ কোম্পানির শেয়ারটা প্রাইস একটুখানি গুগল করে দেখবে, বেশ ইন্টারেস্টিং। দাদা ট্রেডিং মানে কি? আমরা পরে কখনো এই বিষয়ে ডিসকাস করব, বিকজ আমরা যদি ট্রেডিং শেয়ার মার্কেট এইগুলোতে চলে যাই, আমাদের সেমিস্টার 3 বোর্ডের এক্সামিনেশন হবে না। চলো এরপরে শেয়ার ক্যাপিটাল কাকে বলে? তাহলে এতক্ষণ ধরে আমরা ডিসকাস করছিলাম শেয়ার কাকে বলে, শেয়ার কাকে বলে, শেয়ার কাকে বলে। শেয়ার কেনার মাধ্যমে যে টাকাটা আমি কোম্পানিকে দিলাম, সেই টাকাটাকে কোম্পানির শেয়ার ক্যাপিটাল নামে ডাকা হয়। অর্থাৎ আমি কোম্পানি খুলেছি, লোকে আমার কোম্পানির শেয়ার কিনলো এবং তার বিনিময়ে টাকা দিল, তাহলে আমার কাছে ওই টাকাগুলোকে শেয়ার ক্যাপিটাল নামে ডাকবো, যেটা ইকুইটি শেয়ার হতে পারে, যেটা প্রেফারেন্স শেয়ার হতে পারে। ইকুইটি শেয়ার কিনে টাকা দিলে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার কিনে টাকা দিলে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। গট ইট? চলো শেয়ার মূলধনের প্রকারভেদ, আমাদের একেবারে লাস্ট টপিক, লাস্ট দুটো ছোট ছোট টপিক বাকি রয়েছে, এবং এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা শেয়ার বিক্রি করতে চাইছি। মনে করো আমার ফেস ভ্যালু একটা শেয়ারের, অর্থাৎ আমি যে কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইছি তার ফেস ভ্যালু মনে করো 100 টাকা। গট ইট? তাহলে আমি যে কোম্পানির শেয়ার বিক্রি করার কথা বলছি সেই কোম্পানির শেয়ারের দাম কত? 100 টাকা। চলো এইবার কোম্পানি কি করে, এই 100 টাকা পাবলিক কখনো বলে না যে তুমি একবারে দিয়ে দাও, অর্থাৎ আস্তে আস্তে অল্প অল্প করে সে চাইতে পারে। এইবার
সবার আগে দেখি অথরাইজ শেয়ার ক্যাপিটাল কাকে বলে, বা নামের মধ্যে দেখো অনুমোদিত মূলধন, রাইট? অনুমোদিত মূলধন কাকে বলে? কেউ না কেউ আমাকে অনুমোদন দিয়েছে, কেউ না কেউ আমাকে পারমিশন দিয়েছে, সেই পারমিশন দেওয়া অ্যামাউন্টটাকে আমরা বলে থাকি অনুমোদিত মূলধন, রাইট? কে অনুমোদন দেয় বলো? যে কোনো কোম্পানি তৈরি হয়েছে কোন আইনে? সবাই কমেন্ট করে জানাও। আজকের দিনে সবাই কোম্পানি খুলতে চাইলে কোন আইন অনুযায়ী তৈরি করতে পারে? সবাই কমেন্ট করে জানাও, এভরিওয়ান। সবাই জানাও আজকের দিনে কোম্পানি তৈরি করতে চাইলে কোন আইন অনুযায়ী আমরা তৈরি করতে পারবো? ওকে 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 ওকে, সবাই বলছে কোম্পানি আইন 2013, একদম কারেক্ট। তাহলে আমি কালকে কোম্পানি তৈরি করতে চাইছি, কোম্পানি আইনকে বললাম আমার কোম্পানি তৈরি করার পারমিশন দাও, তখনই কোম্পানি আইন আমাকে বলবে আমার কোম্পানিতে ম্যাক্সিমাম, কি বললাম, ম্যাক্সিমাম কত শেয়ার থাকতে পারে, ম্যাক্সিমাম কত টাকার শেয়ার থাকতে পারে। এই যে কোম্পানি আইন আমাকে ম্যাক্সিমাম যত শেয়ার থাকার পারমিশন দিল, সেটাকে আমরা বলবো অনুমোদিত মূলধন বা অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অর্থাৎ কোম্পানি আইন ম্যাক্সিমাম যত শেয়ার বিক্রি করার, যত শেয়ার রাখার আমার কোম্পানিতে পারমিশন দিয়েছে, সেটাকে বলবো অথরাইজড শেয়ার ক্যাপিটাল। বাস্তব ক্ষেত্রে আসো, আমরা অনেক সময় যখন বাড়ি বানাই, যখন তোমার বাবা মনে করো বাড়ি বানাচ্ছে, তখন সে একটা ইঞ্জিনিয়ারের কাছে যায় এবং একটা প্ল্যান পাস করায়, এবং ইঞ্জিনিয়ার বলে তোমার এই জমিতে ম্যাক্সিমাম 4 তলা বাড়ি বানাতে পারবে। কতলা বাড়ি বানাতে পারবে? 4 তলা, 4 ফ্লোর তুমি বাড়ি বানাতে পারবে। তাহলে ম্যাক্সিমাম পারমিশন কত পেয়েছে তোমার বাবা বাড়ি বানানোর? 4 তলা। বাস্তবে প্রথম দিনেই তোমার বাবা কি 4 তলা বাড়ি বানায়? বা আমরা কি ইন জেনারেল বানাই? হ্যাঁ, চাইলে বানাতে পারে, নো ইস্যু। তাহলে আমি পারমিশন পেয়েছি 4 তলা বাড়ি বানানোর, আমি চাইলে ম্যাক্সিমাম 4 তলা বানাতে পারবো, আমি চাইলে কিন্তু 5 তলা বাড়ি বানাতে পারবো না, কারণ পারমিশনই নেই 5 তলা বানানোর। আমার ম্যাক্সিমাম পারমিশন কত পেয়েছি? 4 তলা। তাহলে এই যে ম্যাক্সিমাম শেয়ার বিক্রি করার, ম্যাক্সিমাম শেয়ার ক্যাপিটাল রাখার আমি পারমিশন পেয়েছি, সেটাকে বলবো অথরাইজড শেয়ার ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন, রাইট? অনুমোদিত মূলধন বোঝা গেছে। এইবার তোমার বাবা 4 তলা বাড়ি বানানোর পারমিশন পেয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল তোমার বাবা চাইছে এখন 2 তলা বানাতে, পরে আবার আস্তে আস্তে 1 তলা করে বাড়াবে। তাহলে এখন তোমার বাবা কতলা বাড়ি বানাতে চাইছে? 2 তলা বাড়ি বানাতে চাইছে, রাইট? তাহলে 2 ফ্লোরস, তাহলে 2 ফ্লোরস হচ্ছে এখন তোমার বাবা বর্তমানে চাইছে। তাহলে কোম্পানি পারমিশন পেয়েছে ম্যাক্সিমাম কত শেয়ার বিক্রি করার? ম্যাক্সিমাম অথরাইজ শেয়ার ক্যাপিটাল। একটা উদাহরণ দিই, ফর অ্যান এক্সাম্পল, আমাদের উদাহরণের জন্য মনে করো আমরা 40,000 শেয়ার বিক্রি করতে পারবো, বা এক কথায় যদি বলি 40,000 টাকার শেয়ার আমরা বিক্রি করতে পারবো। এক একটা শেয়ারের দাম মনে করো 1 টাকা করে, ফর অ্যান এক্সাম্পল, এক একটা শেয়ারের দাম কত করে? 1 টাকা করে। টোটাল কতগুলো শেয়ার বিক্রি করার পারমিশন পেয়েছি? 40,000 শেয়ার। একটা শেয়ারের দাম কত? 1 টাকা। তাহলে টোটাল কতগুলো টাকার শেয়ার আমরা বিক্রি করতে পারবো? টোটাল 40,000 টাকার শেয়ার বিক্রি করতে পারবো। এইটা হচ্ছে আমার জন্য অথরাইজড শেয়ার ক্যাপিটাল। এবার আমি বাস্তবে কোম্পানি বিক্রি করছে মনে করো 30,000 টাকার শেয়ার। কত টাকার? 30,000 টাকার শেয়ার। তাহলে কোম্পানি বাস্তবে অ্যাকচুয়ালি যতগুলো শেয়ার বিক্রি করতে চায়, তাকে আমরা বলবো বিলিযোগ্য মূলধন বা ইস্যুড ক্যাপিটাল। তাহলে কোম্পানি জনসাধারণের কাছে অ্যাকচুয়ালি যত টাকা শেয়ার বিক্রি করতে চাইছে বা করছে, তাকে আমরা বলবো ইস্যুড ক্যাপিটাল বা বিলিযোগ্য মূলধন। গট ইট এভরিওয়ান? ক্লিয়ার? তাহলে অথরাইজ শেয়ার ক্যাপিটাল ম্যাক্সিমাম পারবো, ইস্যুড ক্যাপিটাল আমি যতগুলো অ্যাকচুয়ালি চাইছি। এবার আমি চাইছি মানে পাবলিকও পুরোটাই কিনবে এমন তো কোনো গ্যারান্টি নেই, রাইট? তাহলে আমি চাইছি 30,000 শেয়ার বিক্রি করতে, কিন্তু পাবলিক আইদার 30,000-এর কম কিনছে অথবা 30,000-এর বেশি কিনতে চাইছে, অর্থাৎ তার ইচ্ছা, রাইট? যদি কোম্পানি বিক্রি করতে চাইলো 30,000 শেয়ার এবং পাবলিক অ্যাকচুয়ালি যতগুলো শেয়ার কিনেছে, ফর এন এক্সাম্পলের জন্য আমি যদি বলি আমি বিক্রি করতে চেয়েছি 30,000, তার মধ্যে থেকে লোকে মনে করো 25,000 শেয়ার কিনলো, তাহলে এই 25,000 শেয়ারটাকে আমরা বলবো বিলিকৃত বা বিকৃত মূলধন বা সাবস্ক্রাইবড ক্যাপিটাল। তাহলে ম্যাক্সিমাম কত বিক্রি করতে পারি? অথরাইজ শেয়ার ক্যাপিটাল। আমি কত বিক্রি করেছি? ইস্যুড ক্যাপিটাল। লোকে কত কিনেছে? সেটাই হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল। কটি তিনটের মধ্যে আমরা ডাউট ক্লিয়ার হলো। এরপর এইবার আমি বিক্রি করলাম কতগুলো, মানে বিক্রি অ্যাকচুয়ালি কতগুলো হলো? 25,000 শেয়ার। এক একটা শেয়ারের দাম কত? 1 টাকা করে। তাহলে আমার কাছে টোটাল আসার কথা কত? 25,000 শেয়ার, 25,000 টাকা আসার কথা। এইবার কোম্পানি চাইলে এই 25,000 টাকা একবারে চাইবে না। যারা কিনলো এই 25,000 শেয়ার, তাদেরকে বলবে তুমি
কি করো, ফর এক্সাম্পল আমি একটুখানি বোঝানোর জন্য এক্সাম্পলটা চেঞ্জ করছি। এক একটা শেয়ারের দাম মনে করো 100 টাকা করে, প্রথমে যেটা বলছিলাম। এই অবধি আমাদের সব বুঝে গেছি, এই অবধি কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম কতগুলো শেয়ার বিক্রি করতে পারবো, অথরাইজড। আমি কতগুলো করতে চেয়েছি, ইস্যুড। লোকে কতগুলো কিনেছে তার মধ্যে, সাবস্ক্রাইব। এই অবধি ক্লিয়ার। এবার আমরা পরের একটা টপিক ইম্পর্টেন্ট সেটা বলছি, আর তার জন্য আমি এক্সাম্পলটা ধরছি এক একটা শেয়ারের দাম 100 টাকা করে। গট ইট? তাহলে এখন আমাদের এক্সাম্পলে এক একটা শেয়ারের দাম কত করে, 100 টাকা করে। এবার কোম্পানি কি করবে, কোম্পানি যারা শেয়ার কিনেছে তাদেরকে বলবে তোমরা এখন এই 100 টাকার মধ্যে 30 টাকা আমায় পেমেন্ট করো। তাহলে কোম্পানি কি বলছে, 100 টাকা একবারে দেওয়ার দরকার নেই, তুমি পুরো 100 টাকার মধ্যে 30 টাকা এখন দাও। তাহলে কোম্পানি চেয়েছে কত, অনলি 30 রুপিস। তাহলে কোম্পানি টোটাল এক একটা শেয়ারের যা দাম তার মধ্যে থেকে কোম্পানি অ্যাকচুয়ালি যত চেয়েছে দেওয়ার জন্য তোমাকে, সেটাকে বলবো কল্ড আপ ক্যাপিটাল বা তলবি মূলধন। অর্থাৎ আমি ফোন করে বললাম আমার টাকা দাও, তাহলে আমি চাইলাম কত, কল করলাম কত, অর্থাৎ আমি যতটুকু চাইছি তুমি ততটুকুই দেবে। 100 টাকা তোমার দেবার কথা ছিল, আমি চেয়েছি কত, 30 টাকা। তাহলে যতটুকু চেয়েছি, যতটুকু কল করেছি, সেটাকে বলবো কল্ড আপ ক্যাপিটাল। এবার বলো আমি চাইনি কত, আমি চাইনি তাহলে 70 টাকা। তাহলে যতটুকু চাইনি তাকে আমি বলবো আনকল্ড আপ। অর্থাৎ যতটুকু চেয়েছি 100 টাকার মধ্যে কল্ড আপ, যতটুকু আমি চাইনি সেটা হচ্ছে আনকল্ড আপ। এইবার বলো সেম গল্প, আমি তোমার কাছে 30 টাকা চেয়েছি, তুমি কি 30 টাকাই দেবে? কখনো কখনো তুমি 30 টাকার কমও দিতে পারো। অর্থাৎ আমি চেয়েছি 30 টাকা, কল্ড আপ হচ্ছে 30 টাকা, কিন্তু তুমি 30 টাকার মধ্যে মাত্র 20 টাকা দিয়েছো। তাহলে আমি বলবো এটা পেইড আপ। পেইড আপ মানে দিয়ে দিয়েছো। তাহলে কল্ড আপ হচ্ছে 30 টাকা আমি চেয়েছি, কিন্তু চাওয়ার পরেও তুমি মাত্র 20 টাকা দিয়েছো। তাহলে 20 টাকা হচ্ছে পেইড আপ, তুমি দিয়েছো কত। আর তুমি দাওনি কত, তুমি দাওনি হচ্ছে 10 টাকা। সেই 10 টাকাটাকে বলবো আনপেইড আপ। তাহলে পুরো 100 টাকা শেয়ারের দাম, তার মধ্যে থেকে আমি কল করেছি তোমায় দেওয়ার জন্য, সেটা হচ্ছে কল্ড আপ। যতটুকু আমি কল করিনি তোমাকে, সেটা আনকল্ড আপ। এবার যতটুকু কল করেছি দেওয়ার জন্য, তার মধ্যে থেকে তুমি যতটুকুনি দিয়েছো সেটা হচ্ছে আমার পেইড আপ, আর যতটুকু তুমি দাওনি সেটা হচ্ছে আনপেইড আপ। গট ইট? একদম 100% ক্লিয়ার? সবাই কমেন্টে লেখো 100% ক্লিয়ার। একটুখানি জটিল টপিক ছিল, সবাই 100% ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো ডাউট থাকলে বলো। অদিতি নোকিয়ার মোবাইল ফেভারিট, তাই হ্যান্ডস আপ দিয়েছে, হ্যান্ডশেক। ওকে 100% ক্লিয়ার। চলো একটা ইম্পর্টেন্ট জায়গা আমরা ক্লিয়ার করলাম, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ দেয়। এরপর একদম সেপারেট একটা টপিক, সিম্পল টপিক, এবং এই চ্যাপ্টারের লাস্ট টপিক। চলো এইখানে দেখো আমার ঘটনার মধ্যে 100 টাকা শেয়ারের মধ্যে 30 টাকা চেয়েছিলাম, সেটাকে বলেছিলাম কল্ড আপ। যতটুকু চাইনি 70 টাকা, সেটাকে আমরা বলেছিলাম আনকল্ড আপ। এইবার এই 70 টাকা যেটা চাইনি, কোম্পানি কি করতে পারে, কোম্পানি এই 70 টাকাটাকে চাইবে না, কি করবে না, আনকল্ড আপ। অর্থাৎ কোম্পানি এখনো চাইনি তোমার কাছে, কিন্তু না চেয়ে এই 70 টাকাটাকে রেখে দিয়েছে কতদিনের জন্য। কোম্পানি বলছে এই 70 টাকাটা আমি ততক্ষণ পর্যন্ত চাইবো না। অর্থাৎ এই 70 টাকাটা আমি রেখে দিচ্ছি, আমার পাওয়ারটাকে রেখে দিচ্ছি, যে আমি চাইবো, কবে চাইবো, যখন কোম্পানি বন্ধ হবে। কি হবে, যখন কোম্পানি বন্ধ হবে। উইন্ডিং আপ, উইন্ডিং আপ মানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা ক্লোজ। অর্থাৎ কোম্পানি যেদিন ভবিষ্যতে বন্ধ হতে পারে বা যেদিন কোম্পানি বন্ধ হবে, সেই দিন আমি চাইবো বলে আজকে আমি 70 টাকাটাকে রেখে দিয়েছি, ততদিন পর্যন্ত আমি চাইবো না তোমার কাছে টাকাটা দেওয়ার জন্য। তাহলে এই 70 টাকাটা আজকে দিনে আনকল্ড আপ, আমি চাইনি, কিন্তু চাইছি না, কি বলে চাইছি না, আমি আলাদা করে এই 70 টাকাটাকে রেখে দিচ্ছি। এবং কি বলে রেখে দিচ্ছি, আমি ততদিন পর্যন্ত চাইবো না যতদিন পর্যন্ত না কোম্পানি বন্ধ হচ্ছে, এবং যেদিন কোম্পানি বন্ধ হবে সেই দিন আমি তোমাকে ফোন করে বলবো যে তোমার কাছে 70 টাকা পাওনা রয়েছে, তুমি আমাকে সেই 70 টাকাটা দাও। এবং তুমি দিতে বাধ্য, কারণ তুমি শেয়ার কিনেছিলে। তাই সেই দিন কোম্পানি যেদিন বন্ধ হবে সেই দিন আমি তোমাকে চাইবো, এবং ততদিন পর্যন্ত চাইছি না, এবং না চেয়ে এই টাকাটাকে আলাদা করে সরিয়ে রাখছি, রিজার্ভ বানিয়ে রাখছি, সেটাকে আমরা বলবো হচ্ছে রিজার্ভ ক্যাপিটাল। গট ইট? তাহলে সেটাকে কি বলে, রিজার্ভ ক্যাপিটাল বা সংরক্ষিত মূলধন। তাহলে সংরক্ষিত মূলধন কাকে বলে, টোটাল কোম্পানির যা শেয়ারের দাম ছিল
একটা শেয়ারের যা দাম ছিল সেই শেয়ারের দামের মধ্যে যতটুকুনি শেয়ার কোম্পানি এখনো চায়নি, যার দামটা কোম্পানি চায়নি, কি বলে চাইনি, যে ভবিষ্যতে লাগবে বলে টাকাটা তাই চাইছি না, ভবিষ্যতে যেদিন কোম্পানি বন্ধ হবে সেই দিন তোমার কাছে চাইবো, তাই আমি আজকে চাইছি না, আলাদা করে সরিয়ে রাখছি। সেই ধরনের সঞ্চিতিকে, সেই ধরনের ফান্ডকে আমরা কোম্পানিতে ডাকি রিজার্ভ ক্যাপিটাল নামে। 100% ক্লিয়ার এভরিওয়ান? ইম্পর্টেন্ট টপিক চলছে, এটা বুঝতে পারলে তবেই আমি পরের টপিকটা বলবো, লাস্ট টপিক। এভরিওয়ান 100% ক্লিয়ার? রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে? রিজার্ভ ক্যাপিটাল কথার অর্থ হচ্ছে শেয়ারের দামের মধ্যে সেই অংশ যেটা কোম্পানি এখন চাইছে না, কবে চাইবে বলে রেখে দিচ্ছে, যেদিন কোম্পানি বন্ধ হবে সেই দিন চাইবে বলে রেখে দিচ্ছে। তাহলে ততদিন পর্যন্ত এই না চাওয়া শেয়ারের টাকাটাকে আমরা কি নামে রাখবো? রিজার্ভ ক্যাপিটাল বলে। এবার দেখো মজার বিষয়, মনোজিৎ সরকার আর সরকার মনোজিৎ, বলো তো এক না আলাদা? আমি বললাম মনোজিৎ সরকার আর সরকার মনোজিৎ এক না আলাদা? বলো এভরিওয়ান, সেম অর সেম নয়? মনোজিৎ সরকার আর সরকার মনোজিৎ, অনেকে বলছে সেম, অনেকে বলছে আলাদা। দেখো আমরা এবার যে টপিকটা বলতে চলি সেটা এরকমই ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ একটা ওয়ার্ড এদিক ওদিক চেঞ্জ করে দাও, তার নাম চেঞ্জ হয়ে যাবে। আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছি কোনটা? রিজার্ভ ক্যাপিটাল। আমরা শিখলাম কি? রিজার্ভ ক্যাপিটাল। এবার আমি নামটাকে শুধু চেঞ্জ করে দিচ্ছি, আমি চেঞ্জ করলাম কি? ক্যাপিটাল রিজার্ভ, রাইট? তাহলে প্রথম নাম ছিল রিজার্ভ ক্যাপিটাল, পরের নাম কি হয়ে গেল? ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দুটো আলাদা হয়ে গেল। শুনতে বেশ ফানি না? রিজার্ভ ক্যাপিটাল, ক্যাপিটাল রিজার্ভ, অর্থাৎ একটা ওয়ার্ড এদিক ওদিক চেঞ্জ করে দেওয়ার জন্য দুটো আলাদা ঘটনা ঘটে গেল, রাইট? সেম ভাবে রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে আমরা বুঝে নিয়েছি, সেই জন্যই আমি তোমাদেরকে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম 100% ক্লিয়ার কিনা আগে বলো, তবে আমি এগোবো। তো তোমরা বলেছো 100% ক্লিয়ার যে রিজার্ভ ক্যাপিটাল কাকে বলে, কোনো ডাউট নেই কারণ। এবার আসি ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে, অর্থাৎ নাম চেঞ্জ। ক্যাপিটাল রিজার্ভ কথার অর্থ হচ্ছে আমার যে সমস্ত ক্যাপিটাল অ্যাসেটস রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপিটাল অ্যাসেটস? ক্যাপিটাল অ্যাসেটস, ক্যাপিটাল অ্যাসেটস বলতে এক কথায় আমি যদি বলি ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেট কাকে বলে? লং টার্ম অ্যাসেট, যে ধরনের সম্পত্তি আমাদের কাছে অনেক বছর ধরে থাকে, এক বছরের বেশি ধরে তার ভ্যালুটা পাই, সেটাকে আমরা নর্মালি ফিক্সড অ্যাসেট বা ক্যাপিটাল অ্যাসেট বলে থাকি। উদাহরণ কি? বিল্ডিং। আরো কয়েকটা ক্যাপিটাল অ্যাসেটের উদাহরণ দাও সবাই। তাহলে ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে? এমন কোনো সম্পত্তি যেটা আমার কাছে এক বছরের বেশি ধরে তার ভ্যালুটা থাকে, সেইগুলোকে আমরা বলে থাকি ক্যাপিটাল অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, যেটাকে বাংলায় বলে থাকি স্থায়ী সম্পত্তি। আমি একটা উদাহরণ দিলাম কি? বিল্ডিং। তোমরা আর কটা উদাহরণ দাও। একজন বলছে লং টার্ম বরোইংস, লং টার্ম বরোইংস তো লাইবিলিটি, আমি তো অ্যাসেটের কথা বলছি। একজন বলছে ফার্নিচার, একদম পারফেক্ট। বিল্ডিং, কার, একদম পারফেক্ট। মেশিনারি, একদম পারফেক্ট। ল্যান্ড, একদম পারফেক্ট। চলো, তাহলে এতগুলো হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাসেট। এবার কখনো কখনো দেখি আমার কাছে 10 লাখ টাকার মনে করো একটা বিল্ডিং রয়েছে, রাইট? সেটা আমার জন্য কি? ক্যাপিটাল অ্যাসেট। এবার 10 লাখ টাকার বিল্ডিংটা কোম্পানির ছিল, কোম্পানি কি করেছে? ওটাকে বিক্রি করে দিয়েছে 12 লাখে। তাহলে এক্সট্রা কত টাকা সে এক্সট্রা গেইন করেছে? এটাকে আমরা কিন্তু প্রফিট বলছি না, আমি কি বলছি? গেইন করেছে। কারণ প্রফিট যদি বলতাম সেটা বিজনেসের নর্মাল বিজনেস থেকে আসতো। এই বিজনেসের মেন কাজ কি? বাড়ি বিক্রি করা না, তার অন্য ব্যবসা রয়েছে, কিন্তু ব্যবসায় একটা ল্যান্ড ছিল, জমি ছিল, সেটা বিক্রি করে এক্সট্রা টাকা ইনকাম করেছে, সেটাকে বলবো আমরা গেইন। এটা আমাদের ক্লাস 11-এর কনসেপ্ট, সেটা আজকে নেক্সট 11টার ক্লাসে শেখাতে চলেছিল 11-এর স্টুডেন্টদেরকে। যাই হোক, তাহলে 2 লাখ টাকার কি করেছে? গেইন করলো। এই গেইনটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল প্রফিট। কি বলে থাকি? ক্যাপিটাল প্রফিট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাপিটাল প্রফিট? কোন ক্যাপিটাল অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম অ্যাসেট বিক্রি করার মাধ্যমে এক্সট্রা যদি কোনো প্রফিট কামিয়ে থাকি তাদেরকে আমরা বলবো ক্যাপিটাল প্রফিট। এক কথায় বলি, ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করেছো, প্রফিট হয়েছে, ক্যাপিটাল প্রফিট। তাহলে ক্যাপিটাল প্রফিট কাকে বলে? কোনো একটা স্থায়ী সম্পত্তি, কোনো একটা ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে প্রফিটটা কামাই সেটাকে আমরা বলবো ক্যাপিটাল প্রফিট বা ক্যাপিটাল গেইনস। এক্স্যাক্টলি তাই, আমরা ডিফারেন্সে যাচ্ছি না। সো ক্যাপিটাল প্রফিট, গট ইট? তাহলে ক্যাপিটাল প্রফিট কাকে বলে 100% ক্লিয়ার। এইবার এই যে প্রফিটটা হয়েছে, কোম্পানি কি করছে?
ভবিষ্যতে কোনো একটা কাজে টাকা লাগতে পারে, অবভিয়াসলি ভবিষ্যৎ কেউ দেখে নেই। মনে হচ্ছে কোম্পানির ভবিষ্যতে 10টা ল্যাপটপ কিনতে হবে, টাকার দরকার, টাকাটা কোথা দিয়ে আসবে? কোম্পানি বলছে চলো বাড়ি বিক্রি করে আমার ক্যাপিটাল প্রফিট হয়েছে কত টাকা, 2 লাখ টাকা, এবং এই 2 লাখ টাকাটা আমি আলাদা করে সরিয়ে রাখি। কিসের জন্য সরিয়ে রাখছি? ভবিষ্যতে কোনো একটা কাজে লাগবে বলবে। তাই মূলধন জাতীয় মুনাফা বা মূলধন জাতীয় সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট বিক্রির মাধ্যমে যে প্রফিটটা হয় তাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় মুনাফা বা ক্যাপিটাল প্রফিট। এবং সেই প্রফিট থেকে আলাদা করে একটা ফান্ড, আলাদা করে একটা রিজার্ভ, আলাদা করে টাকাটা সরিয়ে রাখছি ভবিষ্যতে কোনো কাজে ইউজ করব বলে। সেই ফান্ডটাকে, সেই রিজার্ভটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ বা মূলধন সঞ্চিতি। গট ইট? তাহলে ক্যাপিটাল রিজার্ভ কাকে বলে? ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে যে প্রফিটটা হয় তাকে বলি ক্যাপিটাল প্রফিট। আর সেই ক্যাপিটাল প্রফিট আলাদা করে সরিয়ে রাখছি, যে রিজার্ভ ক্রিয়েট হচ্ছে, যে সঞ্চিতি সৃষ্টি হচ্ছে, তাকেই আমরা বলবো ক্যাপিটাল রিজার্ভ। তাহলে ক্যাপিটাল রিজার্ভ আর রিজার্ভ ক্যাপিটাল দুটোর মধ্যে 100% কনসেপ্ট ক্লিয়ার? এভরিওয়ান থামস আপ, এন্ড 100% ক্লিয়ার লিখো কমেন্টে এভরিওয়ান। ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং দুটো টপিক আমরা পড়লাম, আমার খুব ফেভারিট এই টপিকটা, পড়াতেও ভালো লাগে, আমার পড়তেও ভালো লাগে, যে রিজার্ভ ক্যাপিটাল আর ক্যাপিটাল রিজার্ভ। নাম উল্টে দাও, মিনিং চেঞ্জ। তাহলে কাল থেকে তোমার বন্ধু যদি কোনো নাম থাকে রাহুল দে, তুমি দে রাহুল বলে ডাকবে, বলবে আমি তোকে ডাকিনি তো, তোর নাম তো রাহুল দে, তোর নাম কি দে রাহুল? গট ইট? চলো। চলো, আচ্ছা এবার কি অডিও আসছে? ওকে, থ্যাংক ইউ যে বললো অডিও প্রবলেম আসছে, হ্যাঁ একদম তাই। চলো এবার ঠিক আছে, অডিও ক্লিয়ার? ওকে চলো, এবার দেখো লাস্ট, তোমার যদি কোনো ডাউট থাকে কোনো কিছু বলতে পারো। আজকে আমাদের কোম্পানি অ্যাকাউন্টস এই যে সেগমেন্টটা ছিল সেমিস্টার 3 অ্যাকাউন্টস সিলেবাসের মধ্যে, সেটা আমরা 100% কমপ্লিট করলাম। এবার এই চ্যাপ্টারের নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, যেটা হচ্ছে ডিবেঞ্চার, রাইট? সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকের জন্য একটু জটিল মনে হয়, একটু কনসেপ্টে প্রবলেম হয় জার্নাল এন্ট্রি করার জন্য ডিবেঞ্চারের। আমি এই টপিকটা আজকেই করব। আমরা কটার সময়? 3 PM, অর্থাৎ আমরা কিন্তু 3টের সময় আবার আজকে লাইভ করব, তোমাদের সাথেই করব, সেমিস্টার 3 ক্লাস 12 এর সাথে, যেখানে আমরা ডিবেঞ্চারটা পুরো 100% কিন্তু আমরা কমপ্লিট করব। এবং আজকে সেমিস্টার 3 সিলেবাসের একটা ইম্পর্টেন্ট পোর্শন কোম্পানি অ্যাকাউন্টস এবং ডিবেঞ্চার, এবং ডিবেঞ্চারের মধ্যে বেশ কিছু অঙ্কও করব আমরা ক্লাসের মধ্যে, এবং পুরো ডিবেঞ্চারের টপিক আজকের পরে তোমার কোনো ডাউট থাকবে না। এবং এই সিরিজটা কমপ্লিট হয়ে যাবে, ডিবেঞ্চার সিরিজ, কোম্পানি অ্যাকাউন্টসের সিরিজ। দেন আমাদের রয়েছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেশিও চ্যাপ্টার, দেন রয়েছে পার্টনারশিপ ফার্মের চ্যাপ্টার, ইত্যাদি ইত্যাদি এক একটা করে সিরিজ আমরা করব প্রত্যেকটা সাবজেক্টেরই, রাইট? তাহলে এভরিওয়ান হ্যাপি? এভরিওয়ান এবার মনে হচ্ছে 40-তে 40 হবে? ওকে, একজন বলছে আমার 3টের সময় পড়া থাকে, নো ইস্যু, লাইভ জয়েন করবে, চেষ্টা করবে করার, না করতে পারে লাইভ শেষের পরে সেটা রেকর্ডেড হয়ে যায়, অটোমেটিক্যালি আপলোড হয়। তবে চেষ্টা করবে লাইভ জয়েন করার, কারণ লাইভ জয়েন করলে তোমরা আমার সাথে ডাইরেক্টলি তোমার প্রশ্নগুলো করতে পারবে, ডাইরেক্টলি তুমি অন লাইভ তুমি সেই টপিকগুলো ক্লিয়ার করতে পারছো। আর এই যা নোটস দরকার, এই নোটসগুলো আমি এই যে লাইভ ক্লাস যাচ্ছে তার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারো। এবং এক্সামের জন্য দিস ইজ এক্সস্টিভ নোট। এই নোটটা একবার 5 মিনিটে রিভিশন করবে, চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট তোমার রিভিশন হয়ে গেল। আর তারপরে এমসিকিউ সিরিজ তো করবোই, এমসিকিউ তো মুখস্থ করবোই, সেটা তোমাদের রিভিশন চলতেই থাকবে। ওকে, থ্যাংক ইউ। বিশাল বলছে 40-তে 40 কনফার্ম, উই উইল গিভ আওয়ার বেস্ট টু গেট 40 আউট অফ 40। একদম পারফেক্ট। উষো, নামটা কি? USOBHAN, উষোভন চৌধুরী। ওকে, নাইস নেম, ইউনিক নেম অ্যাকচুয়ালি। চলো, আমাদের একটা গ্রেট আজকে লাইভ ক্লাস কমপ্লিট হলো। সো চলো সবাই টাটা এভরিওয়ান।
লাইভ ক্লাস এন্ড করার পরে একবার কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যাতে নেক্সট যারা ক্লাসগুলো দেখবে তারাও যাতে মোটিভেটেড হয় যে ক্লাসের মধ্যে কতটা আমি এফোর্ট দিয়েছি আর তোমরা কতটা উপকৃত হয়েছে। সেটা আমাকেও ইমপ্রুভ করবে, সেটা আমাকেও হেল্প করবে পরের ক্লাসের মধ্যে আরো আমার বেস্ট দেওয়ার জন্য, যাতে তোমাদের 40 তে 40 আসে। চলো সবাই টাটা এভরিওয়ান।